সো আমাদের আজকের লেকচারটা হচ্ছে লেকচার 3, লজিক গেটস এন্ড বুলিয়ান অ্যালজেব্রা। তো ডিজিটাল লজিক ডিজাইনের একদম ফান্ডামেন্টাল যে টপিক বলা যায় আর কি, আজকের লেকচার হচ্ছে সেই ফান্ডামেন্টাল টপিকগুলোর মধ্যে একটা। সো আমাদের এর আগের যে লেকচারগুলো ছিল ওই লেকচারগুলো আসলে ডিজিটাল লজিক ডিজাইনের ডাইরেক্ট কন্টেন্টের মধ্যে পড়ে না, আগেও বলছি। সো ওইগুলো আমরা পড়ছি হচ্ছে এই পরবর্তী লেকচারগুলোতে যাতে আমাদের হেল্প হয় সেই জন্য আর কি। বাট আজকে যে লেকচারটা পড়বো এটা একদম কোর লেভেলের একটা কনসেপ্ট ডিজিটাল লজিক ডিজাইনের। তো এখানে আমরা বেশ কিছু টপিক পড়বো ওয়ান বাই ওয়ান। সো আমরা সামনের দিকে আগাই। সো আমাদের টপিক হচ্ছে এখানে মেনলি দুইটা, একটা হচ্ছে লজিক গেটস আর একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো আমরা মোটামুটি আজকে এই দুইটা টপিকেরই একটা বেশ বড় অংশ হচ্ছে কভার করতে চেষ্টা করব আর কি। সো আমরা যখন এই লজিকগুলা দেখব আমাদের এই কোর্সে বা এই স্লাইডে যেটাই বলি না কেন, এই লজিকগুলা দেখার জন্য আমরা জানি যে আমরা আসলে দুইটা মাত্র ভ্যালু ইউজ করতে পারি, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। তো জিরো আর ওয়ানের উপর বেস করে যেহেতু লজিকগুলো ক্রিয়েট করা হয় এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে বাইনারি লজিক। আর এই লজিকগুলা আমরা যেসব কম্পোনেন্টের মাধ্যমে আমরা ডিজাইন করতে পারি আর কি, সেই কম্পোনেন্ট গুলাকে বলা হয় হচ্ছে লজিক গেট। এখন লজিক গেট জিনিসটা কি? আমরা যখন ল্যাবে কাজ করব, তোমরা দেখবা যে ল্যাবে তোমরা ছোট ছোট কিছু আইসি পাবা আর কি। আইসি দেওয়া হবে তোমাদেরকে। সো বেসিক্যালি কিছু ছোটখাটো কম্পোনেন্ট প্রোভাইড করা হবে তোমাদেরকে। ওই কম্পোনেন্ট গুলা হচ্ছে লজিক গেট হিসেবে কাজ করে। ওই কম্পোনেন্ট গুলার ভিতরে অলরেডি হচ্ছে বিভিন্ন ধরনের লজিক ইমপ্লিমেন্ট করা আছে। সাপোজ লেটস সে কোনো একটা কেসে ইনপুট জিরো আর আউট, মানে দুইটা ইনপুটের একটা জিরো আর আরেকটা যদি ওয়ান হয় তাহলে আউটপুটে ওয়ান আসে কোনো একটা গেটের ক্ষেত্রে, আমি ধরে নিচ্ছি আর কি, ঠিক আছে? তো এই যে লজিকটা, এই লজিকটা হচ্ছে ওই কম্পোনেন্টের ভিতরে অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। সো তুমি নতুন করে ওই কম্পোনেন্টটা ডিজাইন করবা এমন না। তুমি যেটা করবা, ওই কম্পোনেন্টটা ইউজ করে তুমি আরো বড় কোনো সিস্টেম ডিজাইন করবা। সো বেসিক্যালি আমরা ভেরিফাই করতে পারবো যে হ্যাঁ, যে কম্পোনেন্টটা নিয়েছি ওইটার যে লজিকটা আসলে বলা আছে আসলেই সেই লজিকটা কাজ করে কি না। সো এই ধরনের ভেরিফিকেশন গুলো আমরা করতে পারবো। তো এই যে কম্পোনেন্ট গুলোর কথা বলতেছি, এই কম্পোনেন্ট গুলাকেই বলা হচ্ছে লজিক গেট। সো লজিক গেট হচ্ছে তাহলে এমন একটা কম্পোনেন্ট যেখানে কিনা আমার ইনপুট এবং আউটপুট থাকে এবং নির্দিষ্ট ইনপুটের জন্য নির্দিষ্ট আউটপুট প্রোভাইড করে আর কি, এরকম। ওকে। সো লজিক গেটের ইনপুট আর আউটপুট দেখানোর জন্য আবার একটা টেবিল ইউজ করা হয়, যে টেবিলটাকে বলা হয় হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল হচ্ছে এমন একটা টেবিল যে টেবিলের হচ্ছে লেফট সাইডে ইনপুট গুলা বসানো হয় আর রাইট সাইডে হচ্ছে আউটপুট গুলা বসানো হয় আর কি, এরকম। ওকে। সো মুভিং অন। সো এখন হচ্ছে আমাদের এখানে এই কোর্সে আমরা যে লজিক গেটগুলা দেখবো আর কি, বা এই লেকচারে বেসিক্যালি এই কোর্সেই আসলে এই কোর্সে আমরা যে লজিক গেটগুলা দেখবো সেই লজিক গেটগুলোর কথা হচ্ছে এখানে বলা আছে আর কি। আমরা টোটাল 7 রকমের লজিক গেট দেখবো। এই 7 রকম লজিক গেটের আমাদের প্রত্যেকটার লজিকটা শিখতে হবে। দ্যাট মিনস কিভাবে কাজ করে না করে সেটা, সেটার নোটেশনটা শিখতে হবে, অর্থাৎ কিভাবে এটা রিপ্রেজেন্ট করে সেটা, এবং হচ্ছে সেটার ডায়াগ্রামটা শিখতে হবে, অর্থাৎ কিভাবে এই জিনিসটার সিম্বলটা কেমন আর কি দেখতে, সেটা। এই 3টা করে জিনিস শিখতে হবে। সো আমাদের ফার্স্টে যে লজিক গেটগুলো দেখবো সেগুলো হচ্ছে অ্যান্ড অর নট। অ্যান্ড অর নট এই 3টা লজিক গেটকে বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট লজিক গেট। এর কারণ হচ্ছে তুমি যে কোনো ধরনের সার্কিট বানাইতে গেলেই আসলে এর মধ্যে কোনো না কোনো একটা অবশ্যই তোমার লাগবেই আসলে। এটা ৩ মানে একটাও লাগবে না এরকম কেস আসলে হয় না বললেই চলে। সো এগুলো আসলে যেহেতু প্রায় সব ধরনের গেটেই কাজে, সব ধরনের সার্কিটেই কাজে আসে, সব ধরনের সিস্টেম ডিজাইন করতেই কাজে আসে। তো এই কারণে এগুলাকে বলা হয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লজিক গেট, বা হচ্ছে বেসিক গেটও বলা হয় অনেক ক্ষেত্রে আর কি এটা। সো আমরা ওয়ান বাই ওয়ান স্টার্ট করি পড়ার প্রত্যেকটা। সো ফার্স্টে শুরু করব হচ্ছে অ্যান্ড গেট দিয়ে। ওকে। সো অ্যান্ড গেট, তো অ্যান্ড গেট জিনিসটা কেমন? অ্যান্ড গেট জিনিসটা হচ্ছে, ফার্স্ট আমরা লজিকটা বোঝার চেষ্টা করি। দেখো, অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা এখানে দেওয়া আছে। এখানে প্রত্যেকটা ট্রুথ টেবিলেই তুমি দেখবে যে 2টা করে ইনপুট দেওয়া। এটার রিজন হচ্ছে আমরা ল্যাবে, এই কোর্সের জন্য ল্যাবে আমরা যে কম্পোনেন্টগুলো দিয়ে কাজ করব সেখানে আসলে 2টা করে ইনপুটেই দেওয়া হয়, 2টার বেশি ইনপুট আসলে দেওয়া যায় না। তো এটার সাথে মিল রাখার জন্য আমাদের এখানেও আসলে লেকচারেও
2টা করে ইনপুট দিয়েই আসলে লেকচারটা সাজানো আরকি, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি 2টা ইনপুটের চেয়ে বেশিও হতে পারে, ঠিক আছে? বাট আমরা যেগুলা দিয়ে কাজ করব সেগুলোতে 2টা করে ইনপুটেই আছে, এই আরকি। তো যাই হোক, তো এখন হচ্ছে আমাদের যে 2টা ইনপুট, সো A আর B, তো 2টা ইনপুটের জন্য 4টা পসিবল কম্বিনেশন হবে। এই ধরনের কম্বিনেশন কিন্তু কিভাবে ক্রিয়েট করি এটা কিন্তু আমরা ফার্স্ট লেকচারে শিখে আসছি। সো 2টা ইনপুটের জন্য আমার হচ্ছে 4টা কম্বিনেশন হবে। তো 4টা কম্বিনেশন কি, কি? 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত জিনিসগুলোর বাইনারি গুলা লেখা হয়েছে আরকি, বেসিক্যালি 4টা কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1। ফাইন। সো এখন হচ্ছে আমরা এগুলার আউটপুটে কি আসে না আসে সেটা দেখব। সো আউটপুটে কি আসে সেটা একটু খেয়াল করি। সো আমার ইনপুট যখন হচ্ছে 0 0, তখন আমার আউটপুটে আসতেছে 0, 0 1 এর জন্য 0, 1 0 এর জন্য 0 এবং 1 1 এর জন্য আসতেছে হচ্ছে 1। এখন কেন এমন হইলো সেটা বুঝতে হইলে যে নিচে যে লেখাটা আছে ওইটা দেখলেই হবে। সো AND গেটের যে লজিকটা, AND গেটের লজিক হচ্ছে আউটপুটে 1 আসবে তখনই যদি আমার সবগুলা ইনপুটের ভ্যালু 1 হয়। আউটপুটে 1 আসবে তখনই যদি আমার সবগুলা ইনপুটের ভ্যালু 1 হয়। অর্থাৎ মিনিমাম একটা ইনপুটও যদি 0 থাকে তাহলে কিন্তু আউটপুট 1 আসতে পারবে না। যেমন এইখানে আমার টেবিলটার মধ্যে দেখা যাচ্ছে প্রথম 3টা রোতে মিনিমাম একটা করে ইনপুট হইলেও আ 0 আছে। ঠিক আছে? সো মিনিমাম একটা করে ইনপুট যদি 0 থাকে তাহলেই কিন্তু আমার আউটপুটে 0 বসতেছে। শুধুমাত্র সবগুলা ইনপুট যদি 1 হয় তাহলেই কেবলমাত্র আমার আউটপুটে 1 আসবে। সো ফার্স্ট এর রোতে দেখা যাচ্ছে 2টা 0, তো এখানে তো আউটপুটে 0 ই বসবে স্বাভাবিক। তারপরের 2টা রোতে দেখা যাচ্ছে আ একটা করে 0 আছে। একটা 1 আছে কিন্তু অন্যটা 0। এখানেও একটা 1 অন্যটা 0। এই কারণে আউটপুটে 0 বসছে। শুধুমাত্র 2টা 1 বসলেই কিন্তু আউটপুটে হচ্ছে 1 বলে লিখা যাবে। এটাই হচ্ছে AND গেটের লজিক। দেখো আমি বলতেছি কিন্তু A and B। তার মানে কিন্তু আমার A আর B দুইটারই এফেক্ট আছে আউটপুটে। A and B, রাইট? সো এই কারণেই কিন্তু আমার 2টা জিনিসেই 1 হইতে হয় আউটপুটে 1 আসার জন্য। না হলে কিন্তু আউটপুটে 1 লেখা যাবে না। আচ্ছা, নোটেশনটা কি? নোটেশনটা হচ্ছে A ডট B বা AB, এভাবে পাশাপাশি AB লিখলে যে কথা, A ডট B লেখা একই কথা। সো নোটেশনটা হচ্ছে এইভাবে দেখাইতে হয়, A ডট B অথবা AB। আচ্ছা, রিপ্রেজেন্টেশনটা কিভাবে দেখাই আর ডায়াগ্রামটা কিভাবে দেখায় আরকি, সিম্বলটা। তো সিম্বলটা হচ্ছে এরকম 2টা ইনপুট তারপরে হচ্ছে একটা সিম্বল। তো এই সিম্বলটা হচ্ছে আমার আ AND গেটের সিম্বল আরকি বেসিক্যালি। তোমার যখন বিভিন্ন ক্ষেত্রে AND গেট আঁকতে হবে তখন তুমি এইভাবে আঁকবা আরকি। এটাই। সো এই গেল হচ্ছে আমার AND গেট। আর এখানে 1 কে অন আর 0 কে অফ লিখছি। এটা হচ্ছে জাস্ট we are assuming আরকি যে আমরা যেহেতু 1 আর 0 ভ্যালু নিয়ে চিন্তা করতেছি। সো আমরা হচ্ছে 1 কে 1 হিসেবে ধরছি আর 0 কে হচ্ছে অফ হিসেবে ধরছি। এটাই। এত ইম্পোর্টেন্ট কিছু না আরকি। তো যাই হোক। তো এই হচ্ছে আমার তাহলে ওভারঅল আ AND গেট রিলেটেড জিনিসপত্র। এখন এইভাবে AND গেট যেমন পড়লাম, একই ওয়েতে আমরা কিন্তু OR গেট এবং NOT গেটও পড়তে পারবো। সো আমরা OR গেটের দিকে যাই। OR গেটের ক্ষেত্রে কি তুমি খেয়াল করলে দেখবা এখানেও 2টা ইনপুটের জন্য 4টা কম্বিনেশন। তো আমরা যেহেতু বলতেছি A OR B, এই ক্ষেত্রে তাহলে আমার লজিকটা কি? লজিকটা হচ্ছে আউটপুটে 1 আসবে তখনই যদি আমার মিনিমাম একটা ইনপুটে হলেও 1 থাকে। আউটপুটে 1 আসবে কখন? যদি আমার মিনিমাম একটা ইনপুটে হলেও 1 থাকে। তাহলে। সো এখানে খেয়াল করলে দেখা যাবে আমার টেবিলের মধ্যে ফার্স্ট এর রোতে 2টা ইনপুটই 0 আছে। যদি 2টা ইনপুটই 0 থাকে তাহলে কিন্তু এখানে আউটপুটে 1 আসতে পারবে না। ঠিক আছে? কারণ 2টা ইনপুটেই 0। আমি বলছি মিনিমাম একটা 1 থাকতে হবে। বাট বাকি 3টা রোতে তুমি খেয়াল করলে দেখবা বাকি 3টা রোতেই কিন্তু মিনিমাম একটা করে হলেও 1 আছে। সো ইন দ্যাট কেস বাকি 3 ক্ষেত্রেই কিন্তু আমার হচ্ছে আউটপুটে 1 আসতেছে। ওকে? সো নোটেশনটা কেমন? নোটেশনটা হচ্ছে A প্লাস B। এখন এটা বলার সময় তুমি প্লাস হিসেবে বলতে পারো, but you will have to keep it in mind যে এটা আসলে প্লাস না বা এটা অ্যাডিশন না। এটা কিন্তু যখন আমি A প্লাস B এভাবে লিখতেছি, ইট মিনস এটা আসলে একটা OR অপারেশন। ঠিক আছে? OR অপারেশনের লজিকটাই ফলো করতে হবে। ইটস নট অ্যাডিশন। সো এটা একটু খেয়াল রাখতে হবে। ডায়াগ্রামটা শিখতে হবে অ্যাজ ইউজুয়াল। A আর B ইনপুট আর এই হচ্ছে আমার ডায়াগ্রাম। সো ডায়াগ্রামটা শিখবো স্বাভাবিকভাবেই এরকম। আচ্ছা, তাহলে OR গেটের লজিকটা কি হলো? যে আমার মিনিমাম একটা ইনপুটে যদি 1 থাকে তাহলে আউটপুটে 1 আসবে। আদার দ্যান দ্যাট আউটপুটে কিন্তু 0 ই বসবে। গেল।
আচ্ছা, এরপরে আছে হচ্ছে নট গেট। নট গেট হচ্ছে ইজিয়েস্ট পসিবল গেট একদম, কারণ নট গেটে একটা ইনপুট একটা আউটপুট থাকে, এবং যেহেতু নাম দিচ্ছি আমরা নট, তার মানে আসলে যেটা ইনপুট দেওয়া হয় ওইটাকে নট করে দেয়। ওইটাকে নট করা মানে হচ্ছে ওইটার অপোজিট বা ইনভার্স যে ভ্যালুটা আর কি সেটা আসে। যেমন আমি যদি ইনপুট দেই 0, তাহলে আউটপুটে পাবো হচ্ছে 1, আর আমি যদি ইনপুট দিই 1, তাহলে আউটপুটে পাবো হচ্ছে 0। এটার নোটেশনটা হচ্ছে প্রাইম দিয়ে ইন্ডিকেট করা হয় বা বার দিয়ে ইন্ডিকেট করা হয়। সো ইনপুট যদি এ হয়, আউটপুটের নোটেশন হচ্ছে এ প্রাইম, বা এ এর উপরে বার দেওয়া যায় চাইলে সেটাও হবে, মানে এর উপর একটা দাগ দেওয়া আর কি, কাইন্ড অফ ওইটা হয়, যে কোনোভাবেই প্রকাশ করা যায়। আমি পার্সোনালি প্রাইম দিয়েই প্রকাশ করি, তোমার ইচ্ছা যে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা। ডায়াগ্রাম এখানে দুইটা দেওয়া আছে, দুইটা ডায়াগ্রাম আসলে একই জিনিস ইন্ডিকেট করতেছে, আলাদা কিছু না। সো যে কোনো একটা শিখলেই হয়, বাট আমার সাইড থেকে স্ট্রংলি সাজেস্টেড যে তুমি ফার্স্ট এরটা শিখো, লেফটের ডায়াগ্রামটা যেন শিখো, যেটাতে তীর চিহ্নটা দেওয়া আছে আর কি, সেটা যেন শিখো। কারণ হচ্ছে আমাদের এই লেকচারে বা এর পরবর্তী লেকচারগুলোয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের নট গেটগুলা দেখানো হয়েছে হচ্ছে এই ফার্স্ট সেটটার মতন করেই আর কি। সো এইভাবে শিখাটাই বেটার। একটা ট্রায়াঙ্গেলের সামনে হচ্ছে একটা ছোট সার্কেল, আর এখানে হচ্ছে আগে সার্কেল তারপরে ট্রায়াঙ্গেল। সো দুইটা একই জিনিস মিন করে যেটা বললাম, বাট আসলে যেহেতু ম্যাক্সিমাম লেকচারে আসলে এই ফার্স্ট সেটটার মতন করি আসলে ডায়াগ্রামটা ডিজাইন করা, দ্যাট ইজ ওয়াই আই এম সাজেস্টিং যে তুমি যাতে ফার্স্ট সেটটাই শিখো আর কি, এটাই। সো হচ্ছে তাহলে অ্যান্ড অর নট, তিনটা বেসিক গেট, এই তিনটা বেসিক গেটের ডেসক্রিপশন কিন্তু তাহলে আমরা পড়ে ফেলতে পারলাম। বেসিক গেটগুলার বা মোস্ট ইম্পর্টেন্ট যে গেটগুলা, এই গেটগুলার আসলে লজিকটা কি, এই গেটগুলা কিভাবে কাজ করে না করে, এই গেটগুলার রিপ্রেজেন্টেশন এবং হচ্ছে ডায়াগ্রাম, ঠিক আছে। সো এই জিনিসগুলা আমরা ভালো মতন পড়ে ফেললাম। সো এই পয়েন্ট পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারো। আচ্ছা, কোশ্চেন নাই। সো হচ্ছে আমরা সামনের দিকে আগাই। তো আমাদের আরো বেশ কিছু গেট বাকি আছে, যেমন হচ্ছে ন্যান্ড নর, এক্সর এক্স নর। এখন যখন আমরা ন্যান্ড বলতেছি, ন্যান্ড জিনিসটা কি? ন্যান্ড জিনিসটা হচ্ছে নট অ্যান্ড, আর নর হচ্ছে নট অর। এই ন্যান্ড বা নর গেটগুলাকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট। কেন এগুলাকে ইউনিভার্সাল গেট বলে? কারণ এগুলা দিয়ে তুমি যে কোনো ধরনের গেট ডিজাইন করতে পারবা, ঠিক আছে। এগুলো দিয়ে অ্যান্ড অর নট, এক্স অর এক্স নট, যে কোনো ধরনের গেট হচ্ছে ডিজাইন করা যাবে এই ন্যান বা নট দিয়ে। এখন আমরা এই ন্যান বা নরের লজিকটা দেখব, বাট এটা আসলে খুবই সহজ, কারণ ন্যান্ড হচ্ছে অ্যান্ড এর উল্টা, অর্থাৎ নট অ্যান্ড। সো অ্যান্ড গেটের আউটপুট যেটা আসছে, ন্যান্ডে হচ্ছে এক্স্যাক্টলি তার উল্টাটা আসবে। আর নর হচ্ছে অর এর উল্টা, অর্থাৎ অর গেটের আউটপুট যেটা আসছে, নর গেট দিয়ে হচ্ছে অরের এক্স্যাক্টলি উল্টা আউটপুটটা আসবে, এটাই। সো ট্রুথ টেবিলটা একটু খেয়াল করলে একটু ভালোভাবে বোঝা যাবে। যেমন লেফটের অংশটা হচ্ছে আসলে অ্যান্ড গেটের আউটপুট, তুমি খেয়াল করে দেখো। সো 0 0, মানে প্রথম তিনটার হতে 0, লাস্টেরটা শুধু 1। আর এই রাইটেরটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। তো আমি যেহেতু বলছি অ্যান্ড এর উল্টা, তাহলে এইবার প্রথম তিনটার হতে আসবে 1 আর লাস্টেরটা আসবে হচ্ছে 0। দ্যাটস ইট, আর কিছুই না। সো ন্যান্ডের লজিকটা হচ্ছে কমপ্লিটলি অ্যান্ড এর উল্টা, এইটুকুই। আচ্ছা, নোটেশনটা কি? নোটেশনটা হচ্ছে অ্যান্ড এর মতোই, এ ডট বি, আর হচ্ছে একটা প্রাইম সাইন দিতে হবে, অথবা হচ্ছে উপরে বার দেওয়া যেতে পারে, যে কোনোটাই অ্যাকসেপ্টেবল, কোনো সমস্যা নাই। ডায়াগ্রাম হচ্ছে এই ফার্স্টের যেটা দেওয়া আছে সেটা, লেফটের যে ডায়াগ্রামটা সেটা। যদি কোনো কারণে আমাদের হচ্ছে ন্যান্ড গেট অ্যাভেলেবল না থাকে ডাইরেক্টলি, তখন হচ্ছে আমি অ্যান্ড গেটের সাথে নট গেট কানেক্ট করে ন্যান্ড গেটের ইকুইভ্যালেন্ট বানাইতে পারবো, সেটা দেখানো হয়েছে হচ্ছে রাইট সাইডে। বাট এখানে কিন্তু ন্যান্ড গেটের সিম্বলটা নাই, ন্যান্ডের সিম্বল কিন্তু এখানে যেটা দেওয়া আছে সেটা, অর্থাৎ লেফটে যেটা দেওয়া আছে সেটা। সো আমাদের ডায়াগ্রাম শিখতে বললে আমরা কিন্তু এই ডায়াগ্রামটাই শিখবো, এইটাই আঁকবো। এই রাইটেরটা যেটা, সেটা দেওয়া হয়েছে যে যদি কখনো ল্যাবে কাজ করতে গেলা তোমার হচ্ছে ন্যান্ড গেট অ্যাভেলেবল নাই, তখন ন্যান্ডের কাজটা করবা কিভাবে, অ্যান্ড এর সাথে নট গেট কানেক্ট করে। সো সেইটা বোঝানোর জন্য এখানে এই ডায়াগ্রামটা আঁকা হয়েছে। বাট আমাদের সাইডে মেইনলি শিখতে হবে হচ্ছে এই প্রথম যে ডায়াগ্রামটা, অর্থাৎ ন্যান্ডের অরিজিনাল যে ডায়াগ্রামটা সেটাই। আচ্ছা, সো এটা হচ্ছে ইনভার্স অফ অ্যান্ড, আর নর হচ্ছে নট অর বা ইনভার্স অফ অর। অর গেটের অপারেশন আমরা দেখছি লজিক গেটের ক্ষেত্রে, আর আমার প্রথমটাতে হচ্ছে 0 থাকতো আর বাকি তিনটাতে 1। সেটা যেহেতু নর গেট হচ্ছে এক্স্যাক্টলি তার উল্টা, এবার প্রথমটাতে 1, বাকি সবগুলাতেই হচ্ছে 0। ডায়াগ্রামে অ্যাজ ইউজুয়াল ফার্স্টেরটা শিখতে হবে। পরেরটা হচ্ছে যদি কখনো নর গেট ডাইরেক্টলি অ্যাভেলেবল না থাকে, তাহলে অর গেটের সাথে নট গেট কানেক্ট করে আমরা হচ্ছে
নর গেটের ইকুইভ্যালেন্ট আউটপুট দিতে পারবো, ঠিক আছে? বাট এটা হচ্ছে ফার্স্টেরটাই হচ্ছে আমার মেইন ডায়াগ্রাম। সো এইগুলো আমার হচ্ছে ন্যান্ড আর নর। নরের নোটেশনটা বাই দ্য ওয়ে সেম টু সেম অ্যাজ অর। অরের মতন দিয়ে জাস্ট উপরে প্রাইম বা বার দিয়ে দিলেই হবে, এটাই আর কিছু না। আচ্ছা, মুভিং অন টু এক্সঅর গেট। সো এক্সঅর গেটের লজিকটা কি? এক্সঅর গেটের লজিকটা হচ্ছে আউটপুটে 1 আসবে তখনই যদি আমার শুধুমাত্র ইনপুটে অড নাম্বার অফ 1 থাকে। আউটপুটে 1 আসবে কখন? যদি আমার ইনপুটে অড নাম্বার অফ 1 থাকে। সো খেয়াল করো, আমার ফার্স্টের রোতে কোনো 1 ই নাই। সো তার মানে 0 সংখ্যক 1, রাইট? 0 সংখ্যক 1। সো আমরা আমাদের এই কেসটাতে 0 কে হচ্ছে ইভেন নাম্বার ধরতেছি আরকি কাইন্ড অফ। ইন সাম কেসেস 0 আসলে ইভেনও না অডও না, ইটস জাস্ট 0। ইটস ইন আ সেপারেট ডোমেইন অর সামথিং। বাট আমাদের এই কেসে হচ্ছে আমরা 0 সংখ্যক 1 অর্থাৎ এই 0 কে আমরা ইভেন হিসেবে কনসিডার করতেছি আরকি। সো 0 সংখ্যক 1 এর জন্য আউটপুটে 0 বসছে। কিন্তু তারপরের রোতে 0, 1 এর জন্য আউটপুটে 1 বসছে। কারণ এখানে অড নাম্বার অফ 1। তারপরের রোতে 1, 0 এখানেও অড নাম্বার অফ 1, আউটপুটে 1 বসছে। আবার লাস্টের রোতে 1, 1। সো এখানে 2 টা 1। সো 2 টা 1 এর জন্য হচ্ছে আ যেহেতু এটা ইভেন নাম্বার অফ 1, সো আউটপুটে হচ্ছে 0 বসবে। সো আউটপুটে হচ্ছে এই যে 0 বসলো। সো XOR গেটের ক্ষেত্রে তাহলে আউটপুটে 1 আসবে কখন? যদি হচ্ছে আমার ইনপুটে অড নাম্বার অফ 1 থাকে তাহলে। সো তোমার যদি কখনো ৩ টা ইনপুট থাকতো তাহলে কিন্তু নিয়মটা সেম। ঠিক আছে? সো সাপোজ আমার যদি কখনো ৩ টা ইনপুট থাকতো তাহলে এখানে ২ টা 0 র সাথে ধরলাম এই পাশে আরেকটা কিছু আছে 001 অর সামথিং। তো 001 যদি হইতো এখানে আসলে ৩ টা ইনপুটের মধ্যে আমার দেখতে হইতো যে অড নাম্বার অফ 1 আছে নাকি। অড নাম্বার অফ 1 হইলে আউটপুটে 1 বসবে। কিন্তু যদি ইভেন নাম্বার অফ 1 থাকতো তাহলে কিন্তু আবার আউটপুটে 0 বসতো আরকি। এটাই। সো সিম্পল জিনিস। আচ্ছা, আর এক্সঅর গেটের নোটেশনটা হচ্ছে এরকম একটা প্লাস সাইন দিয়ে প্লাস সাইনের চারপাশে হচ্ছে একটা সার্কেল করতে হবে। ডায়াগ্রামটা উপরে দেওয়া আছে অরের মতন কাইন্ড অফ, জাস্ট সামনের দিকে একটা এক্সট্রা দাগ আছে আরকি, এটাই। সো হচ্ছে আমার এক্সঅর গেটের এক্সাম্পল, সরি এক্সঅর গেটের লজিক। আর যদি এক্স নর বলি আমরা, আচ্ছা একটা জিনিস, এক্সঅর গেটের আমরা এখানে যেমন এ এক্সঅর বি এইভাবে দেখাতে পারি, এই জিনিসটা এইভাবে না দেখায় কেউ যদি এটাকে চেঞ্জ করে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম এটা লিখে, এটাও কিন্তু এক্সঅর ইন্ডিকেট করে। এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম এটা কিন্তু এক্সঅর গেটের মতন সেম টু সেম লজিকটাই প্রোভাইড করে, কোনো ডিফারেন্ট কিছু না। ওকে, আচ্ছা। সো এখন যদি এক্স নর বলি, এক্স নর বললে আমার হচ্ছে এক্স অর এর উল্টা, ইনভার্স অফ এক্স অর। এক্স অরে আমার প্রথম রো আর লাস্টের রোতে 0 আসছিল, এখানে প্রথম রো আর লাস্টের রোতে 1 আসছে, আর মাঝের দুইটাতে 0 আসছে। সো এক্স্যাক্টলি এক্স অর এর উল্টা। ওকে, সো এই এক্স নর গেটের ক্ষেত্রেও আমার নোটেশনটা এ এক্স নর বি এভাবে দেওয়া যায়। তো এখানে এই যে ওরা যেভাবে দিছে এভাবে না দিয়ে এ এক্স অর বি এটার উপরে প্রাইম দিলে এটাই এ এক্স নর বি ইন্ডিকেট করবে। ঠিক আছে? এটাই এ এক্স নর বি ইন্ডিকেট করবে। বাট এইভাবে না দিয়ে চাইলে আসলে এভাবে এ এক্স নর বি দেখানো যায়, অর্থাৎ একটা সার্কেলের ভিতরে একটা ডট, এটা দিয়ে আসলে এক্স নর বোঝানো হয়। সো এইভাবেও আসলে আ দেখানো যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা। আবার কেউ যদি এভাবে না দেখায় হচ্ছে AB প্লাস A প্রাইম B প্রাইম এইটা লেখে, তাহলেও সমস্যা নাই। কারণ হচ্ছে এই X NOR গেটের যে লজিকটা আমরা বের করতেছি আউটপুটে, এইটা আর AB প্লাস A প্রাইম B প্রাইম these are the same thing আরকি। সো বেসিক্যালি X NOR গেটের ক্ষেত্রে চাইলে কেউ AX NOR B এভাবে না লিখে AB প্লাস A প্রাইম B প্রাইম সেটাও লিখতে পারবে। কোনো সমস্যা নাই। ডায়াগ্রামটা অ্যাজ ইউজুয়াল XOR এর মতন। জাস্ট সামনে হচ্ছে একটা সার্কেল আছে। যেকোনো কিছু নট বোঝানোর জন্য কিন্তু আমরা সামনে সার্কেল দিচ্ছি। NAND, NOR, XNOR, NOT খেয়াল রাইখো। সো হচ্ছে ওই XOR এর মতনই ডায়াগ্রাম। এই আরকি। তো হচ্ছে সামনে একটা সার্কেল। তো এট দিস পয়েন্ট আমরা হচ্ছে কিন্তু আমাদের যে ৭ রকমের গেট ছিল, প্রত্যেকটা গেটে ট্রুথ টেবিল গুলা পড়ে ফেলছি, নোটেশন পড়ে ফেলছি এবং হচ্ছে কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে সেই জিনিসটাও পড়ে ফেলছি। সো কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, সো মুভিং অন। তো এখন হচ্ছে
আমাদের এই যে ট্রুথ টেবিলের কথা আমরা বলতেছিলাম, এই ট্রুথ টেবিলটা কি কাজে আসে সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল ট্রুথ টেবিল তো আমরা দেখেই আসলাম। এই যে এন্ড অর নট এগুলা ট্রুথ টেবিলগুলা বের করছি আমরা অর সামথিং ক্যালকুলেট করেই তো আসলে আ ক্যালকুলেট করেই তো আসলে আমরা ওই আউটপুট গুলা বের করতে পারি আরকি। ঠিক আছে? সো এখন হচ্ছে এই ট্রুথ টেবিল ওই আমরা যে কাজে ইউজ করছি সেটা বাদ দিয়ে আর কি কাজে ইউজ হইতে পারে? সো এখানে একটা এক্সাম্পল আছে খেয়াল করো। একটা জিনিস প্রুফ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সো এইটা কিভাবে প্রুফ করা যায়? এটা মাল্টিপল ওয়েতে আসলে প্রুফ করা যায়। সো ট্রুথ টেবিল ইস ওয়ান পসিবল ওয়ে। সো এটা আমরা প্রুফ করে দেখাবো। তো প্রুফ করে দেখানোর জন্য ফার্স্টেই আমার প্রশ্নের মধ্যে কতগুলা ডিস্টিংগুইশেবল ভেরিয়েবল আছে সেটা বের করতে হবে। সো এখানে খেয়াল করলে দেখবো আমাদের ৩ টা আলাদা ভেরিয়েবল আছে x, y, z। সো ৩ টা ভেরিয়েবলের জন্য আমার হচ্ছে ৮ টা কম্বিনেশন। ৩ টা ভেরিয়েবলের জন্য ৮ টা কম্বিনেশন। তো ৮ টা কম্বিনেশন লিখলাম ০, ০, ০, ০, ০, ১ এইভাবে ০ থেকে ৭ পর্যন্ত ৩ টা কম্বিনেশনের জন্য ৩ টা ভেরিয়েবলের জন্য ৮ টা কম্বিনেশন লিখলাম। ফাইন। দেন হচ্ছে এখানে x অ্যান্ড ওয়াই অর জেড তো পুরাটা একবারে তুমি করতে পারলে করতে পারবা সমস্যা নাই কিন্তু আমরা এখানে আলাদাভাবে করছি ফার্স্ট হচ্ছে ওয়াই অর জেড এর অংশটা হিসাব করা হয়েছে তো এখানে হচ্ছে ওয়াই আর জেড এর কলাম যে দুইটা আর কি সেই দুইটা কলাম থেকে ভ্যালুগুলা নিয়ে হিসাব করা হয়েছে আর কি যে প্রথম কলামে যেমন প্রথম রোতে যেমন ওয়াই তে 0 আছে আবার জেডেও 0 আছে সো 0 আর 0 যদি অর করো তাহলে তো আউটপুটে হচ্ছে 0ই আসবে। ঠিক আছে? তারপরে 0 আর 1, 0 আর 1 অর করলে আউটপুটে 1 আসবে। 1 আর 0 অর করলে আউটপুটে 1 আসবে। গেল। এভাবে পুরা কলামটা ফিল আপ করা হয়েছে। দেন y অর z এটার সাথে হচ্ছে x আবার এন্ড করছে। সো y অর z এর কলাম আর x এর কলাম এই দুইটা এন্ড করছে করে হচ্ছে এখানে পাশে লিখছে। সিমিলারলি আবার যখন রাইট হ্যান্ড সাইডে গেছে তখন x ডট y বা x এন্ড y এই অংশটা আগে ক্যালকুলেট করা হয়েছে। তারপরে x এন্ড z এটা ক্যালকুলেট করা হয়েছে। দেন x এন্ড y আর x এন্ড z এই দুটো জিনিস অর অপারেশনের মাধ্যমে হচ্ছে আবার এখানে ক্যালকুলেট করে লিখা হয়েছে আর কি। ঠিক আছে? সো লিখার পরে এখন দেখা যাচ্ছে এখানে পার্পল কালারের যে দুইটা কলাম আছে এই দুইটা কলাম কিন্তু এক্স্যাক্টলি একটা আরেকটার সেম সো আমার কোশ্চেনে কিন্তু জিনিসটা এটাই উদ্দেশ্য ছিল মেইনলি যে আমাকে প্রুফ করতে বলছিল যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড সো আমরা কিন্তু এই জিনিসটা এইভাবে এই যে স্টেপ বাই স্টেপ করে এইভাবেই নিয়ে আসলাম যে ওই দুইটা পার্পল কলাম কিন্তু আসলে রেসপেক্টিভলি লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু প্রত্যেকটা রো এর জন্য কিন্তু আমার সেম টু সেমই আসছে তাহলে এইভাবে ট্রুথ টেবিল দিয়ে আমরা কোনো একটা ইকুয়েশনকে চাইলে প্রুফ করতে পারবো যে ইকুয়েশনটা ঠিক আছে কিনা বা ইকুয়েশনটাকে ভেরিফাই করতে পারবো চাইলে আর কি সো দিস ইজ ওয়ান পসিবল ইউজেজ অফ ট্রুথ টেবিল এই আর কি কিন্তু পরীক্ষার সময় আসলে এই ট্রুথ টেবিলগুলো এভাবে আসলে প্রশ্নে আসে না কারণ এটা আসলে ভেরি ট্রিভিয়াল কোশ্চেন তো এইটা আসলে পরীক্ষায় আসার মতন এরকম প্রশ্ন না বাট তোমার আসলে তো জানা উচিত যে ট্রুথ টেবিলটা কিভাবে ক্যালকুলেট করে বিকজ ইউ ক্যান নট মেমোরাইজ আ লট অফ ট্রুথ টেবিলস ঠিক আছে এটাই কিন্তু পরীক্ষার সময় এগুলো আসলে আলাদাভাবে কোশ্চেন হিসেবে আসে না আচ্ছা সো এখন হচ্ছে আমরা ট্রুথ টেবিলও যেহেতু পড়ে ফেলছি এখন আমরা নেক্সট টপিকটায় চলে যাব হুইচ ইজ নন অ্যাজ বুলিয়ান অ্যালজেব্রা তো আমাদের এই কোর্সে আমরা যে অ্যালজেব্রাগুলো দেখবো এগুলো আমরা ছোটবেলায় যেসব অ্যালজেব্রা দেখছি ওইগুলার মতনই কাইন্ড অফ ঠিক আছে সো ওইগুলোর মতনই বাট ডিফারেন্স হচ্ছে ওই সময় অ্যালজেব্রা দেখার সময় আমাদের ভ্যালুর কোনো লিমিটেশনস ছিল না আমরা যে কোনো ভ্যালুই হচ্ছে ইউজ করতে পারতাম কিন্তু 260 বা ডিজিটাল লজিক ডিজাইনে আমরা যে অ্যালজেব্রাগুলো ইউজ করব এই ক্ষেত্রে আমার ভ্যালুর কিছু লিমিটেশনস আছে যেটা তোমরা অলরেডি জানো আমরা এখানে 0 বা 1 বাদে আর কিছু ইউজ করতে পারছি না তো যেহেতু শুধুমাত্র 0 আর 1 হিসেবে ইউজ করতে পারতেছি সো এই কারণে আমার এই অ্যালজেব্রাটাকে বলা হয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ওকে এবং এই বুলিয়ান অ্যালজেব্রা নরমাল অ্যালজেব্রার মতোই আমরা এক্স ওয়াই জেড এ বি সি ডি এইভাবে নিয়েই আসলে মানে আগাবো আর কি কোনো সমস্যা নাই এবং এর সাথে আমাদের নরমাল অ্যালজেব্রাতে যেরকম বিভিন্ন অপারেশন ছিল অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন তেমনি এখানেও আমাদের কিছু অপারেশন আছে এখানেও আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রাগুলো দেখবো সেই বুলিয়ান অ্যালজেব্রাগুলোর মধ্যে আমরা অ্যাডিশন করতে পারবো অ্যাডিশন না সরি আমরা প্লাস সাইনটা ইউজ করতে পারবো দ্যাট মিনস অর অপারেশন করতে পারবো ডট সাইন ইউজ করতে পারবো অর্থাৎ অ্যান্ড অপারেশন করতে পারবো এবং ওয়ান বা ইউনারি অপারেশন হচ্ছে আমাদের ওই যে কমপ্লিমেন্ট যখন করি আর কি ওই অপারেশনটা আমরা করতে পারবো সো আমাদের নর্মাল অ্যালজেব্রার মতোই জাস্ট ডিফারেন্স হচ্ছে এখানে মাত্র দুইটা ভ্যালু 0 আর 1 আর হচ্ছে আমাদের অপারেশন আছে বেশ কিছু
অ্যান্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন বা আরো অন্যান্যগুলো থাকতে পারে, অ্যান্ড, নর, এক্স অর এক্স নট যে কোনোটাই হচ্ছে থাকতে পারে আর কি। তো এখন আমরা একটু প্রশ্নের দিকে যাই। তো বুলিয়ান এলজেব্রা শিখতে হইলে আমাদের বেশ কিছু থিওরামও শিখতে হবে। তুমি যখন ছোটবেলায় নর্মাল এলজেব্রা শিখছো তখন তুমি যেমন ফর্মুলা শিখছো আগে, যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি একটু শিখি, ঠিক আছে? তেমনি এইখানেও আমাদের বুলিয়ান এলজেব্রা করতে হইলে আগে হচ্ছে একটু ফর্মুলা শিখতে হবে। তো এখানে সবগুলো ফর্মুলা দেওয়া আছে, বাট এটা প্রবাবলি একটু অগোছালো লাগতেছে, সো এটা বাদ দিয়ে আমরা হচ্ছে এখান থেকে দেখি। এখানে হচ্ছে আমার অনেকগুলা ফর্মুলা দেওয়া আছে, খেয়াল করো। সো এই ফর্মুলাগুলা প্রত্যেকটাই হচ্ছে আমার বুলিয়ান অ্যালজেব্রার কোশ্চেনগুলো সলভ করতে লাগে। এখন তাহলে এই প্রত্যেকটা কি আমরা মুখস্থ করব? আনসার হচ্ছে না। প্রত্যেকটা তুমি আসলে মুখস্থ করার প্রয়োজন নাই। কারণ এই ক্ষেত্রে আ বেশ কিছু ফর্মুলা আছে যেগুলো আসলে চাইলেও মুখস্থ করা যাবে না। যেমন আমি ২ একটার এক্সাম্পল দেখাই। যেমন x or 0 equals to x। এখন অনেকেই যখন এটা প্রুফ করার কথা চিন্তা করে তখন কিন্তু এইভাবে ভাবে যে x plus 0 equals to x, তো 0 ই তো আসলে হওয়ার কথা। আ এবং 0 র সাথে যদি কোনো কিছু একটা যোগ করি তাহলে হচ্ছে তো ওই জিনিসটাই আসবে। কিন্তু কাহিনী হচ্ছে এইখানে কিন্তু তুমি আসলে যোগ করতেছো না। এখানে যখন আমি প্লাস বসাচ্ছি এটার মানে কিন্তু অর অপারেশন। সো একটু ওইভাবে লজিক দিয়ে চিন্তা করতে হবে। x অর 0 ইকুয়ালস টু হচ্ছে x। অর্থাৎ x এর ভ্যালুটা আমার 0 হইতে পারে অথবা 1 ও হইতে পারে। কিন্তু অন্য ইনপুটটা কিন্তু আমার 0 ই আছে। তো x এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 আর 0 যদি তুমি অর করো তাহলে আউটপুটে কিন্তু 0 ই পাবা। আবার যদি x এর ভ্যালু 1 হয় তাহলে 1 আর 0 যদি তুমি অর করো তাহলে আউটপুটে পাবা 1। তাহলে খেয়াল করো তুমি আউটপুটে কি পাচ্ছ সেটা কিন্তু এই 0 টার উপর একটু মানে ডিপেন্ড করতেছে না। আউটপুটে কি পাচ্ছ সেটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করতেছে x এর উপর। x এর ভ্যালু তুমি যেটা দিবা আউটপুটে তুমি ওইটাই পাবা। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের এইভাবে তাহলে প্রুফ করা যায় যে হ্যাঁ, এই কারণেই x এর সাথে হচ্ছে যেহেতু 0 অর করছি আমরা, সো x এর যে ভ্যালুটা থাকে ওই ভ্যালুটাই আসলে আমি এখানে পাবো। এটাই আরকি। সো আরেকটা দেখি, যেমন এই পাশে x ডট x প্রাইম ইকুয়ালস টু 0। সো x এর ভ্যালু যদি 0 হয় তাহলে x প্রাইম এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 0 আর 1 এড করলে তো আউটপুটে 0 আসবে। আবার x এর ভ্যালু যদি 1 হয় তাহলে x প্রাইম এর ভ্যালু হচ্ছে 0। তো 1 আর 0 এড করলেও কিন্তু আউটপুটে 0 আসবে। সো এই যে এটাও প্রুফ করলাম আমরা কাইন্ড অফ মুখে মুখেই। এই জিনিসগুলো ভেরি ইজি। সো এগুলো আসলে খাতায় লিখে প্রুফ করার মতন তেমন কিছু নাই। মুখে মুখেই চাইলে প্রুফ করে দেওয়া যায়। আবার যেমন এটা x প্লাস 1 ইকুয়ালস টু 1। তো খেয়াল করো এখানে x এর ভ্যালু 0 হইতে পারতো। তো 0 আর 1 অর করলে 1। আবার x এর ভ্যালু 1 হইতে পারতো। 1 আর 1 অর করলেও কিন্তু 1। সো কেন এরকম হচ্ছে তুমি একটু চিন্তা করলেই কিন্তু বুঝবা যে আমার হচ্ছে আ OR গেটের লজিকটা কি বলে। OR গেটের লজিক বলে যে আমার মিনিমাম একটা ইনপুটে যদি 1 থাকে তাহলেই আউটপুটে 1 আসবে। তো এখানে তো একটা ইনপুটে 1 আগের থেকেই আছে। সো x এর ভ্যালু আমি 0 নিচ্ছি নাকি 1 নিচ্ছি দ্যাট ডাজন্ট ইভেন ম্যাটার। কারণ যেহেতু মিনিমাম একটা ইনপুট 1 আছে, সো আমার আউটপুট অবভিয়াসলি হচ্ছে 1 ই আসবে। এই সো এই যে বেশ কয়েকটা দেখাইলাম এগুলো আসলে মুখস্থ করার মতন কিন্তু কিছু নাই। এগুলো ভেরি ট্রিভিয়াল স্টাফ। এগুলো আসলে তুমি প্র্যাকটিস করতে, করতে এমনিতেই মনে থাকার কথা। এগুলো আসলে মুখস্থ করার মতন সিম্পলি কিচ্ছু নাই। তারপর যেমন ধরো যে এইটা, যে ৪ নাম্বার যে পোস্টুলেট 3 সরি পোস্টুলেট 3 যেটা x প্লাস y ইকুয়ালস টু y প্লাস x, এটা তো আসলে তুমি চাইলেও মুখস্থ করতে পারবা না। মানে এখানে মুখস্থ করার কোনো অপশনই নাই আসলে। ইটস জাস্ট সাইড চেঞ্জ করছে। এদিক থেকে ওইদিক নিছে, ওইদিক থেকে এদিকে আনছে এটাই। তো কিছু ফর্মুলা মুখস্থ করার প্রয়োজন পড়তে পারে। যেমন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, যেমন হচ্ছে ডি মর্গান ল, যেমন হচ্ছে অ্যাবজর্পশন ল। সো এই ফর্মুলাগুলা চাইলে তুমি মুখস্থ করতে পারো। হয়তোবা মুখস্থ করলে তোমার জন্য একটু ফাস্টার হবে জিনিসপত্র। কিন্তু আমি দেখছি যে আসলে এগুলা মুখস্থ করার প্রয়োজন নাই। মুখস্থ না করে বরং তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, এই প্র্যাকটিসের সাথে, সাথে এমনিতেই আসলে শিখা হয়ে যায় আরকি। আলাদাভাবে আসলে এগুলা মুখস্থ করার মতন আ প্রয়োজন নাই আরকি। আ বাট হ্যাঁ, obviously ১ম দিকেরগুলার মতন এগুলা তো ইজি না। এই লাস্টের দিকের যে ৩ টা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলা একটু আনকমন। সো এই ফর্মুলাগুলা তোমার হয়তো একটু এক্সট্রা মনোযোগ দিতে হবে আরকি, এটাই। এর মধ্যে কিছু, কিছু ফর্মুলা হয়তো তুমি অলরেডি পড়ছো, যেমন ডি মর্গানের ফর্মুলা আর মেবি ডিস্ট্রিবিউটিভ ল পড়ছো, সিওর না আমি। তো হচ্ছে বিভিন্ন সময় পড়া হইতে পারে আরকি। যাই হোক। তো আমাদের এই সবগুলা ফর্মুলাই হচ্ছে মেইনলি লাগবে। এটাই হচ্ছে মেইন কথা। সো এখন আমরা আ একটা প্রিন্সিপাল পড়বো। প্রিন্সিপালের নামটা হচ্ছে ডুয়ালিটি বা ডুয়ালিটি প্রিন্সিপাল। তো এটা কি বলছে প্রিন্সিপালটা? এই প্রিন্সিপালটা বলছে যে কোনো একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন, ঠিক আছে? সো ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন মানে হচ্ছে আমাদের সামথিং ইকুয়ালস টু সামথিং। এর জন্য ব্র্যাকেটে ইকুয়ালিটি লিখে রাখছে। মানে কোনো একটা এক্সপ্রেশন যদি এমন হয় যে সামথিং ইকুয়ালস টু সামথিং, যেমন হচ্ছে এখানে যেটা লিখছে।
সো এইরকম যদি কোনো এক্সপ্রেশন হয় তাহলে হচ্ছে সেই এক্সপ্রেশনের অপারেটরগুলো যদি ইন্টারচেঞ্জ করা হয়, অর্থাৎ প্লাসের জায়গায় ডট এবং ডটের জায়গায় হচ্ছে প্লাস, এইভাবে যদি ইন্টারচেঞ্জ করা হয় এবং ওয়ানের জায়গায় জিরো এবং জিরোর জায়গায় ওয়ান, এগুলোকে বলে আইডেন্টিটি এলিমেন্ট। সো এই জিনিসগুলো যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে নতুন যে এক্সপ্রেশনটা পাওয়া যায় সেটাও একটা ডুয়েল এক্সপ্রেশনই হয়, অর্থাৎ সেটাও একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশনই হয়। আরেকবার বলি, কোনো একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশনকে যদি হচ্ছে আমরা প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, এই অনুযায়ী যদি চেঞ্জ করি, চেঞ্জ করলে নতুন যে এক্সপ্রেশনটা আসলো সেটাও বেসিক্যালি একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। তার মানে হচ্ছে এই যে প্লাসের জায়গায় এখানে ডট দিয়েছিলাম, এখানে ডটের জায়গায় হচ্ছে প্লাস, এই যে প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস, এইভাবে হচ্ছে করলে যে এক্সপ্রেশনটা আসলো সেটা একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। আচ্ছা, তো এখন কাহিনী হচ্ছে আমাকে যেটা গিভেন এক্সপ্রেশন দেওয়া ছিল সেটা কিন্তু আমরা আসলে হিসাব করেই দিছি। সাপোজ কনসেপ্ট হচ্ছে এরকম, দ্যাটস ওয়াই কিন্তু তোমার হচ্ছে এই গিভেন যে এক্সপ্রেশনটা থাকবে সেটাতে আসলে প্রুফ করার মতন তেমন কিছু নাই, সেটা অলরেডি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আমাদের মানে ভেরিফিকেশনের অংশটা কিন্তু ওইখানেই আসে যে হ্যাঁ, তুমি যে বলতেছো যে এই ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশনকে ওই অনুযায়ী ইন্টারচেঞ্জ করলে নতুন যে এক্সপ্রেশনটা আসবে সেটাও একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন, তো সেটা আমি বুঝবো কিভাবে? তো সেটা বোঝা যাবে হচ্ছে এই যে কনভার্সন করার পরে জিনিসটা আসলো যে জিনিসটা আসলো সেটার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তুমি চাইলে ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে পারবা। তুমি ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করলে দেখবা যে লেফট হ্যান্ড সাইডে যেরকম ভ্যালু আসতেছে রাইট হ্যান্ড সাইডে সেম টু সেম ওই রকম ভ্যালুই হচ্ছে আসতেছে। সো ওইভাবে চাইলে প্রুফ করা যাবে আর কি। তো এটাই আসলে ডুয়ালিটি প্রিন্সিপালটা বলছে যে আমার কোনো একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশনকে যদি এইভাবে আমি অপারেটরগুলো চেঞ্জ করি এবং আইডেন্টিটি এলিমেন্টগুলো চেঞ্জ করি, চেঞ্জ করে নতুন যে এক্সপ্রেশনটা পাবো সেটাও একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন, যেটা কিনা আমরা চাইলে প্রুফ করে দেখতে পারি, ইভেন দো দিস ওয়াজ নেভার মাই অরিজিনাল কোয়েশ্চেন। কিন্তু তারপরেও আমি সামহাও এই নিয়ম অনুযায়ী মেনে জিনিসটাকে এমন একটা ফর্মে নিয়ে আসছি যে এটাতেও আসলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডই হয়। সো দিস ইজ দ্য ডুয়ালিটি প্রিন্সিপাল এই আর কি। সো এখন তোমাকে আসলে যে কোনো একটা নাম্বার দিয়ে যদি বলে এটা ডুয়ালিটি বের করো তাহলে আশা করি কোনো সমস্যা হওয়ার কারণ নাই। যেমন এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে যদি বলে এটা ডুয়েল এক্সপ্রেশনটা কিভাবে বের করো, তো জাস্ট প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস এবং ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, এই অনুযায়ী চেঞ্জ করলেই হবে। তো এতক্ষণ ধরে যে এক্সপ্রেশনগুলো দেখতেছি কোনোটাতে আসলে ওয়ান বা জিরো ছিল না, কিন্তু এই যে এখানে একটা এক্সাম্পল আছে এটাতে হচ্ছে ওয়ান দেওয়া আছে, যেমন এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। সো চাইলে আহ, এটাকে আমি চাইলে হচ্ছে ওই যে অপারেটরগুলা ইন্টারচেঞ্জ করতে পারি এবং আইডেন্টিটি এলিমেন্ট যে ওয়ান বা জিরো গুলো ইন্টারচেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, এটাকে চেঞ্জ করে লেখা যায় এক্স ডট জিরো ইকুয়ালস টু হচ্ছে জিরো, এই আর কি। সো এইভাবে চাইলে তুমি আহ, জিনিসগুলাকে ইন্টারচেঞ্জ করে ওইটার ডুয়েল ভার্সনটা বের করে নিয়ে আসতে পারবো আর কি। সো এইগুলো হচ্ছে আমার ডুয়েলিটি প্রিন্সিপাল। কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? এই ডুয়ালিটি প্রিন্সিপালটা কিন্তু আমার একটু পরে আবার কাজে লাগবে। সো ইটস ইম্পর্টেন্ট যে ডুয়ালিটি প্রিন্সিপাল বুঝছি কিনা বা ডুয়েল কিভাবে বের করে সেটা বুঝছি কিনা, এটুকু বুঝলেই হবে আসলে। ওকে, সো মুভিং অন। সো এখন হচ্ছে আমরা ওই যে কিছুক্ষণ আগে বুলিয়ান অ্যালজেব্রার থিওরামগুলো পড়ে আসছিলাম যে, সো ওইগুলো ইউজ করে একটা কাজ করব। সো ফার্স্ট অফ অল এখানে চারটা ডিফারেন্ট র্যান্ডম ফাংশন দেওয়া আছে। আমাদের হচ্ছে চারটা ফাংশনের জন্য আমাদের চারটা মানে ট্রুথ টেবিল ক্রিয়েট করতে বলা হয়েছে আর কি। তো ট্রুথ টেবিলের আউটপুট কলাম হচ্ছে এখানে চারটা দেওয়া হয়েছে, যেহেতু এখানে চারটা এক্সাম্পল আছে। সো আমরা হচ্ছে এটা ক্যালকুলেট করে করে এখানে লিখবো আর কি। তো যেমন এফ ওয়ানে আছে হচ্ছে এক্স ওয়াই জেড প্রাইম, তো এখানে এক্স ওয়াই তো জিরো জিরো, জেড প্রাইমও হচ্ছে জিরো, তাহলে জিরো জিরো আর সরি জেড প্রাইম জিরো না, জেড জিরো, সো জেড প্রাইম হচ্ছে ওয়ান। তাহলে এক্স ওয়াই জেড প্রাইম যেহেতু, তাহলে এখানে বসবে হচ্ছে জিরো জিরো এবং ওয়ান। তো জিরো জিরো ওয়ান যদি অ্যান্ড করা হয়, যেহেতু এখানে অ্যান্ড হিসেবে আছে, তাহলে কিন্তু আউটপুটে জিরোই আসবে। তো এই জন্য এখানে আউটপুটে জিরো বসছে। তো এইভাবে প্রত্যেকটা রো ধরে ধরে ভ্যালু দেখে দেখে হচ্ছে এই এফ ওয়ান, এফ টু, এফ থ্রি এবং এফ ফোর এই চারটার কলাম হচ্ছে ফিল আপ করা হয় আর কি। তো এই চারটা কলাম ফিল আপ করে ফেললে তারপরে তুমি এই টেবিলটার দিকে খেয়াল করলে দেখবা এখানে এফ থ্রি আর এফ ফোর এর যে দুইটা কলাম আছে, এই এফ থ্রি আর এফ ফোর এর কলাম দুইটা একদম একটা আরেকটার আইডেন্টিক্যাল, অর্থাৎ একটা আরেকটার সাথে একদম সেম টু সেম মিলে যায়, তুমি খেয়াল করলে দেখবা। ঠিক আছে, তো এই যে মিলে গেল এখান থেকে, তাহলে আমি বলতে পারি যে এফ থ্রি ইকুয়ালস টু এফ ফোর। এখন কাহিনী হচ্ছে এই যে এফ থ্রি ইকুয়ালস টু এফ ফোর বলতেছি,
এটা কিন্তু আমি বললাম হচ্ছে ট্রুথ টেবিল দেখে। কিন্তু আমি যখন বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলাগুলা পড়ছি, এখন তাহলে আমার এই জিনিসটা ফর্মুলা দিয়ে বের করতে পারা উচিত যে f3 = যে f4। তো খেয়াল করো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে হচ্ছে আমরা আ যে ফর্মুলাগুলা শিখছি, সেই ফর্মুলাগুলা দিয়ে আস্তে, আস্তে ছোট বানায় নিয়ে আসবো। মানে আমার টার্গেটটা হচ্ছে এই f3 কে f4 এর সমান করা। ঠিক আছে? যেহেতু ট্রুথ টেবিলে আমি সেটাই পাইছি যে f3 আর f4 সেম। তাহলে এখন আমার এইটা আ এখন হচ্ছে আমার এটার থেকে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সলভ করে আমি হচ্ছে এই f4 এর সমান বানাইতে চেষ্টা করব। সো এখানে হচ্ছে ফার্স্ট এর ব্র্যাকেটগুলা তুলে দিছি। ব্র্যাকেটগুলা তুলে দিয়ে হচ্ছে এভাবে লিখলাম। দেন আমার এই ফার্স্ট এর ২ টা জিনিস থেকে কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? x প্রাইম z কমন নিয়ে লিখলাম হচ্ছে y প্রাইম প্লাস y প্লাস হচ্ছে xy প্রাইম। সো y প্রাইম প্লাস y এটার মানে কি? সেটা কি এখানে ফর্মুলা দেখে বোঝা যাচ্ছে? y প্রাইম প্লাস y এটা ইকুয়ালস টু কি লেখা যায়? দেখতে পাচ্ছি এখানে কোন ফর্মুলা ইউজ করে এর পরের লাইনে এটা 1 লিখছে বলো তো? এখানে কোন ফর্মুলা ইউজ করে পরের লাইনে 1 লিখছে? কোনটার কত নাম্বার? এটা জানতে চাচ্ছি আরকি। পোস্টুলেট 5 এর এ। পোস্টুলেট 5 এর এ। 5 এর এ হচ্ছে x প্লাস x প্রাইম ইকুয়ালস টু 1। তো এখানে খেয়াল করো y প্রাইম প্লাস y ইকুয়ালস টু 1। পরের লাইনে সেটা লিখছে। সো দেন হচ্ছে আবার x প্রাইম z এন্ড 1 এরটা এটার থেকে পরের লাইনে লিখছে হচ্ছে x প্রাইম z। কেন? কারণ ওই যে আমরা একটা ফর্মুলা পড়ছি পোস্টুলেট 2 এর b x ডট 1 ইকুয়ালস টু x। সো এখানে ওইটাই x এর জায়গায় জাস্ট আছে হচ্ছে x প্রাইম z। সো x প্রাইম z ডট 1 ইকুয়ালস টু হচ্ছে x প্রাইম z। দ্যাটস ইট। বাকি অংশটা আগের মতোই রয়ে গেছে। সো এই যে যেটা আসছে এটা হচ্ছে একদম সেম টু সেম হচ্ছে f4 এর ইকুইভ্যালেন্ট ফাংশন। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে f3 থেকে আমরা ফর্মুলা ইউজ করে, করে কিন্তু চাইলে f4 এ আসতে পারি। কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নাই। সো অ্যাজ লং অ্যাজ আই নো দ্য ফর্মুলাস আমার পক্ষে কিন্তু এই জিনিসগুলা ফর্মুলা দিয়ে তাহলে ডিরাইভ করা সম্ভব। ওকে? সো আমার পরীক্ষার সময় কিন্তু এই জিনিসগুলা আসলে ফর্মুলা দিয়েই আসে। ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে বলে না। কারণ ট্রুথ টেবিল ইজ ভেরি, ভেরি ইজি স্টাফ। ওইটা আসলে আসে না। ফর্মুলা দিয়ে মানে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সলভ করতে বলে আরকি। সো দ্যাট মিনস তখন তোমার এভাবে ফর্মুলা দিয়েই হচ্ছে সলভ করতে হবে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ এই ফর্মুলাগুলা কিন্তু পরীক্ষার সময় তোমাকে দেওয়া থাকবে না। ফর্মুলাগুলা কিন্তু ইউল হ্যাভ টু মেমোরাইজ অর ইউল হ্যাভ টু লার্ন টু ডিরাইভ দ্য ফর্মুলাস আরকি। সো ফর্মুলাগুলা তোমার হচ্ছে পরীক্ষার সময় এভাবে দেওয়া থাকবে না। এখন দেওয়া আছে কারণ যেহেতু তুমি ফার্স্ট টাইম পড়তেছো এজন্য প্রতি স্লাইডেই দেখবা যে দেওয়া আছে। এরকম আরকি। আচ্ছা। সো আরেকটা এক্সাম্পল দেখি যেমন এটা xy প্লাস xy প্রাইম। সো এখান থেকে x কমন নেওয়া যায়। x কমন নিলে থাকে y প্লাস y প্রাইম। y প্লাস y প্রাইম মানে হচ্ছে 1। সো x ডট 1 আর x ডট 1 ইকুয়ালস টু x। তো লিখলাম x। তো খেয়াল করো এখানে আমি এই যে ফর্মুলা ইউজ করে, করে যে প্রত্যেক লাইন বাই লাইন আগাচ্ছি, তো তোমরা কেউই কিন্তু কোথাও আ কোন ফর্মুলা ইউজ করে আ আগানো হচ্ছে আরকি সেটা নিয়ে মাথা ঘামাচ্ছ না আপাতত। ঠিক আছে? সো মানে আমরা প্রতি লাইনে যে ফর্মুলাটা ইউজ করতেছি, সেই ফর্মুলাটা আমরা আসলে লিখতেছি না কোথাও আরকি। এটা বুঝাতে চাচ্ছি। মানে আমরা জানি যে কোন ফর্মুলা ইউজ করে আসতেছি কিন্তু ওই ফর্মুলাটা এখানে কোথাও সাইড নোট আকারে লিখছি না। তো এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে লিখতে পারো। তোমার যদি সুবিধা হয় তুমি লিখবা। না লিখলেও কোনো সমস্যা নাই। সো সাইড নোটটা হচ্ছে আমার নেসেসারি না। আমার দরকার হচ্ছে এই যে এখানে সিম্পলিফিকেশনটা করা হচ্ছে, এই সিম্পলিফিকেশন প্রসিডিউরটা। এখন তুমি কোন ফর্মুলা ইউজ করে একটা লাইন আনছো, সেই ফর্মুলা তোমার পাশে লিখতে হবে বা সামথিং সাইড নোট হিসেবে এরকম কোনো রেস্ট্রিকশন বা বাধ্যবাধকতা নাই আরকি। ঠিক আছে? সো আমার ফর্মুলাগুলার নামও শিখতে হবে না, কিছুই শিখতে হবে না। কারণ এই জিনিসগুলো কোন ফর্মুলা ইউজ করে কোন লাইনের পরে কোন লাইন করতেছো সেটা যদি তুমি জানো, জেনে বুঝে যদি তুমি লেখো তাইলেই হবে। ওইটুকু করলেই তোমার আনসার এমনিতেই কারেক্ট আসবে। তোমার হচ্ছে এক্সট্রা করে কোনো এক্সপ্লেনেশন বা সাইড নোট এই টাইপের কিছু লেখার প্রয়োজন নাই আরকি। আচ্ছা। সো আমাদের আরো কিছু সিম্পলিফিকেশন এর কোয়েশ্চেন আছে যেমন এইখানে। খেয়াল করো। সো ৩ নাম্বারটা, ৩ নাম্বারটা আগে দেখি। তো ৩ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, এই ৩ নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু আগে সলভ করছি। ৩ নাম্বার কোয়েশ্চেনটা আসলে আমরা এখানে সলভ করছি। যেটা দিস ইজ দ্য সেম কোয়েশ্চেন আরকি। সো এখান থেকে ৩ নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু আগেই সলভ করছি। লেটস ট্রাই নাম্বার 2। সো নাম্বার 2 তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে কিছু কমন নেওয়া যাবে না। যেহেতু কমন নেওয়া যাবে না, we can just remove the bracket and multiply them together. সো আমাদের আসে হচ্ছে এটা। এখান থেকে x ডট x প্রাইম, x ডট x প্রাইম মানে হচ্ছে 0। এই যে x ডট x প্রাইম মানে 0। সো 0 লিখে দেই। পাশে আছে xy। আর 0 প্লাস xy অর্থাৎ 0 অর xy এটা তো আনসার হচ্ছে xy আসবে। ঠিক আছে?
এই আর কি। তো তাহলে আমার এইটা ২ নাম্বারটার সলিউশন গেল এটা। এখন ১ নাম্বারটা, ১ নাম্বারটার সলিউশনটা একটু চিন্তা করো। এই ১ নাম্বার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এই ১ নাম্বার কোয়েশ্চেন কিন্তু তোমার হচ্ছে ওই এটা দিয়ে হবে না। ঠিক আছে? ১ নাম্বার কোয়েশ্চেন কিন্তু তোমার হচ্ছে এই ৩ নাম্বারটা যেমন ছিল যে কমন নিয়ে করছিলাম, এরকম কমন নেওয়ার কিছু নাই। তুমি খেয়াল করো এখানে কমন নেওয়ার মতন কিছু নাই। এখন কথা হচ্ছে কমন না নেওয়া গেলেও তো মাল্টিপ্লাই করতে পারছিলাম ২ নাম্বারে। কিন্তু এখানে কিন্তু মাল্টিপ্লাই করার মতনও কোনো সুযোগ নাই। তাহলে কি করব? তো অনেকে ভাবে যে হ্যাঁ, এটাতে যেহেতু কমন নেওয়া যাচ্ছে না, এটাতে মাল্টিপ্লাইও করা যায় না, তাইলে হচ্ছে এটা মনে হয় আনসার কিছু আসবে না। এটা যেরকম আছে ওইটাই হচ্ছে ফাইনাল আনসার। কিন্তু এরকম কিন্তু হয় না সচরাচর। ঠিক আছে? সো ইউল অলওয়েজ হ্যাভ টু আ always have to move forward based upon whichever formula suits the question best আর কি। তো এখানে খেয়াল করো, এইখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা কিন্তু এই যে বললাম যে কোনো কিছু কমন যাচ্ছে না। আবার হচ্ছে আ মাল্টিপ্লাই করে এক্সপ্যান্ডও করতে পারতেছি না। তাহলে কি করব? আমাদের দেখতে হবে কোন ফর্মুলার সাথে কি এটা পারফেক্টলি ম্যাচ করতেছে কিনা যে ফর্মুলায় ফেলা যাবে। তো এটা একটু দেখো কোনটার সাথে ম্যাচ করে দেন আমাকে বলো যে স্যার এই যে এই ফর্মুলাটার সাথে এই স্যার থিওরাম কোশ্চেনটা 1 ম্যাচ এর করে। বি স্যার। 1 এর বি, 1 এর বি কিভাবে হয় স্যার? স্যার এক্সটাকে এক্স ইন্টু এক্স লিখতে পারি আমি স্যার, মানে উল্টো দিক দিয়ে অ্যাকচুয়ালি। বুঝি নাই সরি 1 এর বি বললা না? 1 এর বি, স্যার আমি জাস্ট মানে রাইট হ্যান্ড সাইড এক্সটাকে এক্সপ্যান্ড করে এক্স ইন্টু এক্স লিখতে পারি। ও না আচ্ছা, সরি স্যার, এইটাকে এক্সপ্যান্ড করার কথা বলতেছো? না সরি স্যার, সরি স্যার। না সরির কিছু নাই। আনসার তো ভুল হইতেই পারে সেটা সমস্যা নাই। বাট হ্যাঁ, হ্যাঁ এক্সপ্যান্ড না হয় তুমি করলা। এক্সপ্যান্ড করে যদি তোমার লাভ হয় সমস্যা নাই। মানে ঐরকম প্রবলেম নাই। তুমি যেটা বলছো যে হ্যাঁ, আমি এইভাবে লেফট থেকে চিন্তা না করে রাইট থেকে চিন্তা করলে তো আমি এখানে এক্সটাকে এক্সপ্যান্ড করে x ডট x এইভাবে লিখতে পারি। সো এটা কোনো প্রবলেম নাই। তুমি যদি এক্সপ্যান্ড এভাবে করো, করেও যদি তুমি শেষ পর্যন্ত কারেক্ট আনসার বের করে নিয়ে আসতে পারো, ইটস নট এ বিগ ডিল। অ্যাজ লং এজ ইউ আর ইউজিং দ্য কারেক্ট ফর্মুলাস তাহলে আসলে কোনো প্রবলেম হবে না। কিন্তু তুমি যেভাবে বলতেছো এভাবে করতে গেলে এটা আসলে আরেকটু বড় হয়ে যায় আরকি। ঠিক আছে? তো বা একটু আনকমন ওয়েতে চিন্তা করা হয়। তো এই আনকমন ওয়েটার চেয়ে বেটার হচ্ছে আমাদের যদি একদম এখানে যে স্যার প্যাটার্নে আছে এই প্যাটার্নটা প্রস্টুলেট কোনটার সাথে মিলে যায় কিনা। প্রস্টুলেট 4 এর বি মিলে। হ্যাঁ, 4 এর b টা মিলে। খেয়াল করো। 4 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। তো ডিস্ট্রিবিউটিভ ল এর b নাম্বারটা যেটা এই যে x প্লাস yz, এটা কিন্তু সেম টু সেম এটার মতন। x প্লাস x প্রাইম y মানে x একটা জিনিস, এই ২ টা আলাদা জিনিস ২ টা। তো এখানেও কিন্তু তাই। এই যে x একটা জিনিস তারপরে yz আলাদা জিনিস। তো x প্লাস yz এর সাথে যদি মিলে যায় তাহলে সেম টু সেম ওইভাবে আমি চাইলে এই জিনিসটাকে ভাঙতে পারি। ভেঙে হচ্ছে এইভাবে লিখতে পারি যে x প্লাস y ইন্টু x প্লাস z, এখানে লিখলাম x প্লাস x প্রাইম ইন্টু x প্লাস y। ওকে? সো এইভাবে যদি লিখি এইভাবে লিখলে তাহলে হচ্ছে এখান থেকে x প্লাস x প্রাইম এটার মানে কত সেটাও এখানে আছে কোথাও না কোথাও। দেখে বলো তো x প্লাস x প্রাইম মানে কি লেখা যাবে? 1 1। আর বাকি জিনিসটা তো অ্যাজ ইউজুয়াল। সো x প্লাস y ডট 1। সো x ডট 1 মানে হচ্ছে x, তাহলে x প্লাস y ডট 1 মানে হচ্ছে x প্লাস y। তাহলে যে ১ নাম্বারের আনসার আসলো হচ্ছে এটা, যে হচ্ছে x প্লাস y। এখন তাহলে খেয়াল করলে আমরা যেটা দেখলাম যে সবসময় যে আসলে কমন যাবে জিনিসটা এমন না। সবসময় কমন যাবে না বা সবসময় হচ্ছে আমি যে মাল্টিপ্লাই করে এক্সপ্যান্ড করে দিতে পারবো এরকম না। নাও হইতে পারে এরকম। ঠিক আছে? সো ইন দ্যাট কেস আমার হচ্ছে অন্য কিছু দেখতে হবে যে কোনটার সাথে আসলে ফর্মুলা ওয়াইজ পারফেক্টলি ম্যাচ করতেছে। যদি কোনোটার সাথে ম্যাচ করে তখন সেই অনুযায়ী আগাইতে হবে। এই আরকি। সো একটা প্রশ্নে সামনে যাওয়ার জন্য আমার মাল্টিপল ওয়ে থাকতে পারে আরকি। ঠিক আছে? সো সবসময় যে একভাবেই আমরা জিনিস সলভ করতে পারবো তা কিন্তু না। অন্যান্য ওয়ে গুলাও একটু খেয়াল রাখতে হবে। সো এখানে যা করলাম এগুলোরই সলিউশন হচ্ছে এখানে দেওয়া আছে আরকি। আর কিছু না। সো এখন আমরা আরেকটা জিনিস শিখবো which is known as complementing a function। একটা ফাংশনকে কিভাবে কমপ্লিমেন্ট করে সেটা। সো তোমাকে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে এটাকে কমপ্লিমেন্ট করা মানে কি? এটাকে কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে এটার উপরে বার বসানো বা এই যে প্রাইম দেওয়া। কমপ্লিমেন্ট মানে তো প্রাইম বসানো, মানে a এর কমপ্লিমেন্ট যেমন a প্রাইম। তুমি কোনো একটা ফাংশন দিয়ে বলি যদি এটার কমপ্লিমেন্ট বের করো তার মানে ওই জিনিসটাকে প্রাইম করলে যেটা আসে সেটা। তো এইটাকে কিন্তু তুমি চাইলে ডি মর্গানের ফর্মুলা ইউজ করে সামনে আগাইতে পারবা। যেমন হচ্ছে তুমি এটাকে a ধরবা, পরের অংশটাকে b ধরবা। এভাবে হচ্ছে ডি মর্গানের ফর্মুলা ইউজ করলে a প্লাস b হোল প্রাইমের ফর্মুলায় যেটা পড়ে ওই অনুযায়ী তুমি আগাইতে পারবা। এখন কাহিনী হচ্ছে ডি মর্গানের ফর্মুলা ইউজ করলে এটার সলিউশনটা অনেক বড় হবে। এটার সলিউশনটা তোমার
1.5 পেজ 2 পেজ পর্যন্ত চলে যেতে পারে। এই কোশ্চেনে না হলেও অন্যান্য অনেক কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এরকম হইতে পারে। ডি মর্গানের ফর্মুলা ইউজ করলে সলিউশনগুলো একটু বড় হয়। সো আমরা ওইটা ইউজ না করে এখানে একদম ইজিয়েস্ট পসিবল একটা মেথড দেখানো আছে, সেই মেথডটা ফলো করব। সো এই মেথড ফলো করলে যেটা করতে হবে, ফার্স্টে ডুয়েল অফ দ্য ফাংশন, ফার্স্ট হচ্ছে ফাংশনটার ডুয়েল বের করতে হবে। সো আমার এখানে কোশ্চেন যেটা দেওয়া আছে এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, পুরাটার, আচ্ছা এটা তো নাই, কোশ্চেন তো ছিল হচ্ছে এতটুকু। সো এই হচ্ছে আমার কোশ্চেন দেওয়া। তো এই কোশ্চেনটাকে এখন আমি ডুয়েল করব। ডুয়েল কিভাবে করব, যে প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস, আর 1 আর 0 যদি থাকে তাহলে 1 আর 0 হচ্ছে ইন্টারচেঞ্জ করব। তো এই যে এক্স প্রাইম এখানে ডট ছিল বা অ্যান্ড ছিল, এটা চেঞ্জ হয়ে এখানে অর অপারেশন হয়ে গেছে বা প্লাস হয়ে গেছে। আবার ওয়াই ডট জেড প্রাইম, সো এটাও চেঞ্জ হয়ে এখানে প্লাস হয়ে গেছে। এখানে ছিল মাঝে ছিল প্লাস, মাঝের সাইনটা চেঞ্জ হয়ে ডট হয়ে গেছে, এবং এখানে তারপরে আবার এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড এগুলার মাঝে অ্যান্ড ছিল, এগুলো চেঞ্জ হয়ে অর হয়ে গেছে, গেল। সো ইন্টারচেঞ্জ করলাম, করে এই অংশটা যেটা আসলো সেটা হচ্ছে আমার ডুয়েল ফাংশনটা আসলো। এইবার যে ফাংশনটা আসছে সেটার প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করতে হবে। এখন লিটারেল মানে কি? লিটারেল মানে হচ্ছে ওই যে অপারেটরগুলার বামে আর ডানে যে জিনিসগুলা থাকে সেই জিনিসগুলা। সো এই যে এখানে যে অপারেটরগুলো আছে এগুলার বামে ডানে যে লেখাগুলো আছে, যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলাকেই বলা হয় হচ্ছে লিটারাল। যেমন এক্স একটা লিটারাল, এক্স প্রাইম একটা লিটারাল, ওয়াই একটা লিটারাল, জেড প্রাইম একটা লিটারাল, আবার এখানে এক্স প্রাইম একটা লিটারাল, ওয়াই প্রাইম একটা লিটারাল, জেড একটা লিটারাল। সো টোটাল 6টা লিটারাল আছে এখানে, এখানে 3টা, এখানে 3টা। কমপ্লিমেন্ট ইচ লিটারাল মানে হচ্ছে যদি তোমার প্রাইম না থাকে তাহলে তুমি প্রাইম বসাবা, আর যদি তোমার প্রাইম থাকে তাহলে হচ্ছে প্রাইমটা বাদ দিবা। এটা হচ্ছে কমপ্লিমেন্ট ইচ লিটারেলের কনসেপ্ট, ঠিক আছে? সো যেমন এইখানে এক্স প্রাইম ছিল, এটাকে প্রাইমটা বাদ দিয়ে লিখছে হচ্ছে এক্স, এখানে ছিল ওয়াই, ওয়াই বাদ দিয়ে লিখছে ওয়াই প্রাইম, মানে ওয়াই কে লিখছে ওয়াই প্রাইম, জেড প্রাইমের প্রাইমটা বাদ দিয়ে লিখছে জেড, এখানে আবার ছিল এক্স প্রাইম, প্রাইমটা বাদ দিয়ে লিখছে এক্স, ওয়াই প্রাইম থেকে ওয়াই, এবং জেড থেকে লিখছে হচ্ছে জেড প্রাইম। তাহলে কমপ্লিমেন্ট ইচ লিটারাল মানে হচ্ছে আমার প্রত্যেকটা লিটারেলকে যদি প্রাইম না থাকে তাহলে প্রাইম বসানো, আর প্রাইম থাকলে প্রাইম বাদ দেওয়া। সো স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা এইভাবে পুরাটাই কমপ্লিট করে ফেলতে পারবো। তো এই যে যেটা আসলো এটাই আসলে হচ্ছে আমার গিভেন কোশ্চেন, যেটা মানে কোশ্চেন যেটা ছিল ওই কোশ্চেনের কমপ্লিমেন্টেড ভার্সন। তো তুমি যদি এটাকে ডি মর্গানের ফর্মুলা ইউজ করেও করতা তাহলেও বেশ অনেকগুলা লাইন পড়ে তুমি এই জিনিসটাই পাইতা। কিন্তু এখন আমার সুবিধা হলো যেটা, যে এখন আমার আসলে অনেকগুলা লাইন করতে হচ্ছে না, কোনো ফর্মুলা মনে রাখতে হচ্ছে না, কিছুই না, জাস্ট 2 লাইন, জাস্ট সিম্পলি 2 লাইনের মধ্যে আমি কিন্তু এটার কমপ্লিমেন্টটা বের করে ফেলতে পারলাম। এইভাবে তোমার ইকুয়েশন যত বড়ই হোক না কেন, যদি তুমি ডি মর্গান দিয়ে করতা, ইকুয়েশন বড় হইলে কিন্তু তোমার পরিশ্রমও বেড়ে যেত। কিন্তু এখন কিন্তু ইকুয়েশন যত বড়ই হোক না কেন, ইট উইল অলওয়েজ বি ডান উইদিন 2 লাইনস, বিকজ এক লাইনে হচ্ছে তুমি ফাংশনটা ডুয়েল ফাংশনটা বের করবা, আর পরের লাইনে হচ্ছে ডুয়েল ফাংশনের প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করবা। দ্যাটস ইট। সো এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে, যেমন এটা। সো এটার ক্ষেত্রে ফার্স্টে ডুয়েল বের করা হয়েছে। ডুয়েল বের করলে যেখানে ডট ছিল সেখানে প্লাস, প্লাসের জায়গায় ডট, হচ্ছে ডুয়েলটা বের করছে। তো ডুয়েল বের করার পরে প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করা হয়েছে। এক্স এ কোনো প্রাইম ছিল না, এই জন্য এক্স এ প্রাইম দেওয়া হয়েছে। ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম এটা চেঞ্জ করে ওয়াই প্লাস জেড, আর ওয়াই প্লাস জেড কে চেঞ্জ করে ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম এভাবে লেখা হয়েছে। সো এই হচ্ছে আমার কোনো একটা ফাংশনকে কিভাবে কমপ্লিমেন্ট করে সেই জিনিসটা। এখন এই কমপ্লিমেন্টের এখানে বেশ কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এই যে এক্সারসাইজগুলো। সো এক্সারসাইজগুলো একটু চেক করি। সো আমরা বেসিক্যালি শুধু প্রথমটাই একটু দেখব। সো এটা আমি অলরেডি করেও রাখছি, এখানে খেয়াল করো, এক্স ওয়াই প্রাইম প্লাস হচ্ছে এক্স প্রাইম ওয়াই। সো এইটার ফার্স্টে ডুয়েল বের করতে হবে। তো ডুয়েল বের করলে কি করব, প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস, ওই অনুযায়ী লিখলে আসে হচ্ছে এইটা। দেন প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করব। সো এক্স ছিল এক্স প্রাইম হয়ে গেছে, ওয়াই প্রাইম ছিল ওয়াই হয়ে গেছে, এক্স প্রাইম ছিল এক্স হয়ে গেছে, ওয়াই ছিল ওয়াই প্রাইম হয়ে গেছে। সো এই পর্যন্ত যেটা আসলো সেটা হচ্ছে আমার ওই গিভেন কোশ্চেনের কমপ্লিমেন্টেড ভার্সন। কিন্তু এইখানে তুমি দেখবা ওরা এতটুকু বের করার পরেও ফার্দার আরেকটু বের করছে, অর্থাৎ এইটাকে আবার সিম্পলিফাই করতে গেছে, সিম্পলিফাই করে সামথিং কিছু একটা নিয়ে আসছে আর কি। কারণ কাহিনী হচ্ছে স্যার এখানে তো সিম্পলিফাই বলে নাই, আমাকে বলছে কমপ্লিমেন্ট বের করতে, তাহলে আমি কেন সিম্পলিফাই করব? আনসার হচ্ছে তুমি আসলে সিম্পলিফাই করবা না। তোমাকে যদি শুধু কমপ্লিমেন্ট বের করতে বলে তাহলে অনলি ক্যালকুলেট দ্য
ক্যালকুলেট আপ টু দ্য কমপ্লিমেন্ট। যদি তোমাকে সিম্পলিফাই করতে না বলে প্রশ্নে, তাহলে তুমি কোনোভাবেই সিম্পলিফাই করবা না, কমপ্লিমেন্ট করা যতটুকু পর্যন্ত দরকার ওই পর্যন্ত বের করে রেখে দিবা, ঠিক আছে? যদি তোমাকে বলে ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অ্যান্ড সিম্পলিফাই, ইন দ্যাট কেস কিন্তু তোমাকে আগে কমপ্লিমেন্ট করে তারপরে যেটা আসছে সেটার থেকে তারপর সিম্পলিফাই করতে হবে। কিন্তু যদি কোশ্চেনে বলা না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সিম্পলিফাই করা যাবে না, তোমাকে কমপ্লিমেন্ট করতে বললে শুধুমাত্র কমপ্লিমেন্ট পর্যন্ত করলেই হবে। কোনো প্রশ্ন কারো এই পর্যন্ত? এনি কোশ্চেন? আচ্ছা, সো এখন আমাদের এই বুলিয়ান সিম্পলিফিকেশনের আরও বেশ কিছু এক্সারসাইজ এখানে দেওয়া আছে, টোটাল 6টা প্রশ্ন দেওয়া আছে এখানে সিম্পলিফাই করার জন্য। সো এই প্রশ্নটা বিভিন্নভাবে আসে আর কি, যে সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন টু মিনিমাম নাম্বার অফ লিটারেলস টু লোয়েস্ট নাম্বার অফ লিটারেলস, অথবা জাস্ট বলে সিম্পলিফাই দ্য ফলোয়িং। সো যেভাবে আসুক না কেন, ইট অলওয়েজ মিনস দ্য সেম থিং। তোমাকে হচ্ছে ফর্মুলায় বসায় বসায় আস্তে আস্তে জিনিসটাকে ছোট করে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে ই নাম্বারটা এখন একটু করব। সে হচ্ছে আমার ই নাম্বারটা, এখানে আমি ফর্মুলাগুলো দিয়ে রাখতেছি, তোমরা আমাকে বলবা স্টেপ বাই স্টেপ যে কি লিখবো না লিখবো সেটা। সো ফার্স্টের লাইনে এই এ বি হোল প্রাইম, এটাকে ভেঙে কি লেখা যেতে পারে, বা এটা কোন ফর্মুলায় পড়ে, কি মনে হয়? এনিওয়ান, এটা কোন ফর্মুলায় ফেলা যায়? থিওরাম 5 এর বি। 5 এর বি, রাইট, ডি মর্গানের ফর্মুলা। সো ডি মর্গানের বি নাম্বারটা যেটা এক্স ওয়াই হোল প্রাইম ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম, এখানে এক্স ওয়াই এর জায়গায় জাস্ট এ বি আছে, তাহলে ফাইন, এটা হচ্ছে লিখে দিলাম। দেন পরেরটা অ্যাজ ইউজুয়াল ব্র্যাকেটে আছে, ওইটা আসলে কিছু ভাঙানোর টাঙানোর মতন নাই, এভাবে রেখে দিই। দেন বি প্রাইম প্লাস বি, বি প্রাইম প্লাস বি মানে কত দেখে বলো, বি প্রাইম প্লাস বি মানে কি লেখা যাবে? 1 স্যার। 1, 1 রাইট। সো গেল। সো দেন হচ্ছে এ প্রাইম প্লাস বি প্রাইম, আর এই পাশে এ প্রাইম প্লাস বি ডট 1। তো এ প্রাইম প্লাস বি এই পুরোটাকে যদি আমি এক্স হিসেবে চিন্তা করি, তাহলে এক্স ডট 1 ইকুয়ালস টু এক্স আসার কথা, অর্থাৎ বেসিক্যালি এই জিনিসটা থাকবে। সো দেন হচ্ছে এখন কি করা যাবে? সো এই স্টেপ থেকে তুমি চাইলে মাল্টিপল ওয়েতে আগাইতে পারো। তো আমি যেটা এখন করব, আমি আসলে এই জিনিসটাকে এক্সপ্যান্ড করে দিব, মানে নর্মাল মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই করে যেভাবে অভ্যস্ত আমি সেভাবে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো মাল্টিপ্লাই করে ফেলার পরে এবার আসলে হচ্ছে আমার এই লাইন। এবার দেখো এ প্রাইম ডট এ প্রাইম, সো আমরা একটা ফর্মুলা পড়ছি এক্স ডট এক্স ইকুয়ালস টু এক্স, এই যে এক্স ডট এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে এ প্রাইম ডট এ প্রাইম ইকুয়ালস টু হচ্ছে এ প্রাইম। দেন এ প্রাইম বি প্লাস এ প্রাইম বি প্রাইম, এরকম থাকবে এইগুলো অ্যাজ ইউজুয়াল। দেন হচ্ছে বি ডট বি প্রাইম, তো এক্স ডট এক্স প্রাইম মানে কিন্তু 0 লেখাই আছে, তাহলে বি ডট বি প্রাইম মানেও কিন্তু আসলে 0ই লেখা যাবে, লিখলাম। দেন হচ্ছে আবার এই তিনটা পার্ট থেকে কিন্তু আমি এখন এ কমন নিতে পারি, তুমি হিসাব করে দেখো, সরি এ প্রাইম কমন নিতে পারি। কমন নিলে থাকে হচ্ছে এরকম, 0 তো 0ই, 0টা বাদ দিলাম। দেন এই ব্র্যাকেটের ভিতর 1 প্লাস বি প্লাস বি প্রাইম, সো বি প্লাস বি প্রাইম এই অংশটাকে কিন্তু আমরা আবার 1 হিসেবে লিখতে পারি, কারণ এক্স ডট এক্স সরি এক্স প্লাস এক্স প্রাইম মানে 1, তাহলে বি প্লাস বি প্রাইম মানে 1 লিখতে পারি, লিখলাম। অ্যান্ড আমরা জানি স্যার যে আমি কি পুরোটা একবারে 1 লিখতে পারতাম না? তো একটা 1 আছে, জি, তার মানে বাকিটা যাই আসুক এটা 1ই তো আসবে। হ্যাঁ পুরাটা একবারে 1 লিখতে পারতা, বাট আমি আসলে এখন যেহেতু তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি এই জন্য আমি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে লিখতেছি আর কি, ঠিক আছে, এটাই। বাট পুরাটা হ্যাঁ এই লাইনের পরেই তুমি আসলে পুরাটা একবারে 1 লিখতে পারতা, যেহেতু এখানে একটা 1 আছে, এটা ইভেনচুয়ালি আসলে 1ই আসবে। যাই হোক, সো 1 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 1। তো ইকুয়ালস টু 1 কেন? কারণ হচ্ছে ওই যে এক্স প্লাস এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 1, এইভাবে তুমি চিন্তা করতে পারো। তো লিখলাম। দেন এ প্রাইম ডট 1, তো এ প্রাইম ডট 1 আমরা জানি যে এক্স ডট 1 ইকুয়ালস টু এক্স, তাহলে এ প্রাইম ডট 1 ইকুয়ালস টু হচ্ছে এ প্রাইম। সো তার মানে ফাইনাল আনসার হচ্ছে এ প্রাইম, ঠিক আছে, এটাই। তাহলে এই যে জিনিসটাই ক্যালকুলেট করলে আমি ফাইনাল আনসার হিসেবে পাইলাম হচ্ছে এ প্রাইম। এটা আমি সলভ করে দিচ্ছি হচ্ছে ই নাম্বারটা, এফ নাম্বারটা আমি সলভ করে দেই নেই, শুরুর দিকেরগুলো আমরা সলভ করে ফেলছি পুরা ক্লাস লেকচারে। আমি ই নাম্বারটা সলভ করে দিলাম, এফ নাম্বারটা হচ্ছে তোমরা বাসায় সলভ করবা। সলিউশনের মানে সলিউশন পুরোটা দেওয়া নাই এখানে, এখানে হচ্ছে অ্যান্সারটা লেখা আছে আর কি, যে অ্যান্সারটা কি আসবে, অ্যান্সার আসবে হচ্ছে এ প্লাস সি। তুমি কীভাবে এ প্লাস সি আসে সেটাই তুমি এখান থেকে ক্যালকুলেট করে করে বের করবে আর কি। সো এইভাবে তাহলে স্টেপ বাই স্টেপ ফর্মুলা ইউজ করে হচ্ছে
জিনিসগুলা সিম্পলিফাই করা যাবে। বাট ফর্মুলাগুলা পরীক্ষায় দেওয়া থাকবে না। এখন দেওয়া আছে কারণ এখন তুমি এই স্লাইড পড়তেছো সেইজন্য। সো বাট পরীক্ষার সময় এই জিনিসগুলা দেওয়া থাকবে না। You'll have to write it from your own mind. So নিজ দায়িত্বে যেভাবে মনে রাখতে সুবিধা হয় ওটা করবা। বাট ফর্মুলাগুলো আমার সবগুলাই লাগবে। অনেক সময় মনে হইতে পারে যে কয়েকটা ফর্মুলা না শিখে যাই, ঘুরায় পেঁচায় সামহাও করব। এখন কাহিনী হচ্ছে তুমি না শিখে গেলেও হয়তো তুমি ফাইনাল আনসার নামাইতে পারতেছো, কিন্তু তুমি দেখা যাচ্ছে মোস্ট অপটিমাল ফর্মুলাটা ইউজ করতেছো না। তো মোস্ট অপটিমাল ফর্মুলাটা ইউজ না করলে একটা সলিউশন হয়তো যেটা হাফ পেজ হওয়ার কথা সেটা হয়তো তোমার 1.5 পেজ হয়ে গেছে। সো তোমার কিন্তু আননেসেসারিলি ওইখানে সময় নষ্ট হইলো আর কি। সো হচ্ছে এই জন্য সবগুলা ফর্মুলা মাথায় থাকলে মোস্ট অপটিমাল ফর্মুলাটা আসলে আমরা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমার সিগনিফিক্যান্ট টাইম সেভ হবে আর কি। এটাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত যা পড়ছি? এনিথিং? ওদের চ্যাপ্টারটা শেষ হয় নাই, চ্যাপ্টার আরো আছে, বাট বাকি যেটা আছে ওইটা আসলে আজকে পড়া যাবে না, কারণ আসলে ওই টপিকটা পড়তে যে টাইমটা লাগবে ওই পরিমাণ টাইম নাই আজকে আর কি। ওইটা নেক্সট দিন ক্লাসে আমরা ইনশাল্লাহ পড়ে ফেলবো এই আর কি। আর হচ্ছে এখানে বুলিয়ান অ্যালজেব্রার যে বুলিয়ান সিম্পলিফিকেশনের যে এক্সাম্পলগুলো দেখলাম এগুলো আসলে এনাফ না, কিন্তু এগুলা বাদেও কিন্তু তোমার আরো প্র্যাকটিস করতে হবে। অ্যাসাইনমেন্ট দিব আমরা, অ্যাসাইনমেন্টের মধ্যে তুমি কিছু প্রশ্ন পাবা, ওইখানে প্র্যাকটিস করবা। প্লাস হচ্ছে নিজে বানায়ও প্র্যাকটিস করা যাইতে পারে। একটা বড় ইকুয়েশন সিমিলার এই ধরনের একটা বড় ইকুয়েশন নিজে লিখে তারপর এটা সিম্পলিফাই করতে চেষ্টা করো। ওইটা তুমি ইন্টারনেটে ভেরিফাই করতে পারবে। ইন্টারনেটে অনেক বুলিয়ান সিম্পলিফিকেশন সলভার অ্যাভেলেবল। সো হচ্ছে ওইখানে তুমি যদি লিখে দিতে পারো জিনিসটা ঠিকঠাক মতন, তাহলে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমেও তুমি আসলে সলিউশনটা ভেরিফাই করতে পারবা আর কি। তুমি যেটা বের করতেছো সেটা ভেরিফাই করতে পারবা। সো এগুলো আসলে আরো অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো যেহেতু তোমার হচ্ছে ফর্মুলার উপর ডিপেন্ড করতেছে, তো আসলে এগুলো প্র্যাকটিস না করলে ফর্মুলাও মাথায় থাকবে না। আবার হচ্ছে প্র্যাকটিস না করলে তুমি এটাও বুঝবা না যে কোন ধরনের প্রশ্ন কোন ফর্মুলা ইউজ করে আগাইলে আমার একটু সুবিধা হবে। ঠিক আছে? সো এগুলো ফর্মুলা ইউজ করে ফেলাটাই মানে ফর্মুলাগুলা যত তাড়াতাড়ি সম্ভব মনে রাখাটাই হচ্ছে বেস্ট আর কি। এটাই। বাট হচ্ছে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হয় ভালো মতন। প্র্যাকটিস না করলে এগুলা পারা যায় না। পরীক্ষার সময় ডাইরেক্ট ফার্স্ট টাইম গিয়ে করতে বসলে আসলে এগুলো কখনোই সলভ করা যাবে না, কারণ পরীক্ষায় যেগুলো আসে ওগুলো কিন্তু আসলে আরো অনেক বড় বড় প্রশ্ন থাকে, সিম্পলিফিকেশনের প্রশ্ন আরো বড় থাকে। তো এত বড় প্রশ্নগুলো আসলে এত ইজিলি সলভ করা যায় না, একটু পরিশ্রম হয়। সো সেই কারণে বাসায় একটু প্র্যাকটিস করতে থাকলে তখন পরীক্ষা একটু বড় আসলো তুমি টাইমের ব্যাপারটা বুঝে যাবা, কোনভাবে আগাইলে সুবিধা হবে সেইটা বুঝে যাবা। সো তোমার এইসব দিকে অনেক টাইম সেভ হবে আর কি। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সো তাহলে অ্যাটেন্ডেন্স নেই। ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে বাই দ্য ওয়ে, সো হচ্ছে আমি ওইটা স্ল্যাকে শেয়ার করে দিব রেকর্ডিংটা, অসুবিধা নেই, ক্লাসের পরে আর কি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আমি স্ক্রিনটা চেঞ্জ করি, তাহলে স্ক্রিনটা চেঞ্জ করে অ্যাটেন্ডেন্সের স্ক্রিনটায় চলে যাই। রেসপন্স করো, ক্লাসের টাইম প্রায় শেষ, 10 মিনিটের মতন বাকি আর কি। তো যার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে সে ডাইরেক্ট লিভ দিয়ে দিতে পারবা, ওয়েট করতে হবে না। আচ্ছা, মোহাম্মদ হাসিব উল্লাহ খান আলভি, মালিহা রহমান, প্রেজেন্ট স্যার। জারিন তাসনিম, প্রেজেন্ট স্যার। সাদাত রহমান, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ মোহাম্মদ খালিদ, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জাবির সাফা খন্দকার, Present, sir. সৈয়দ ইজদিয়ান সিরাজি, প্রেজেন্ট স্যার। তাহসিন রায়হান রব্বানি, ইয়েস স্যার। দিগন্ত দাস, স্যার। মোহিনী খন্দকার। ইয়েস স্যার। আচ্ছা, একটা জিনিস অ্যানাউন্স করতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমাদের নেক্সট সানডেতে একটা কুইজ হবে। হ্যাঁ, নেক্সট সানডেতে দেরি আছে এখনো। তো আজকে এক সানডে, নেক্সট সানডে 23 তারিখে হচ্ছে তোমাদের ফার্স্ট কুইজ। সিলেবাস হচ্ছে লেকচার 1 and 2। ঠিক আছে, সিলেবাস হচ্ছে লেকচার 1 and 2। আজকে যেটা পড়ছি সেটা লেকচার 3, এটা কুইজে থাকবে না। আমি স্ল্যাকেও আবার অ্যানাউন্স করে দিব, অসুবিধা নেই। আফফান হোসেন রাকিব, প্রেজেন্ট স্যার। নুজত নওশিন, প্রেজেন্ট স্যার। সবুজ মজুমদার, প্রেজেন্ট স্যার। নাজা এস আনিস, প্রেজেন্ট স্যার। মুনতাহা বিনতে কিবরিয়া, আনুশে আনাদিল রাহাম, প্রেজেন্ট স্যার। তাজিন বিনতে মাহমুদ, প্রেজেন্ট স্যার। হোসেন মোহাম্মদ নাইন জিলকার, প্রেজেন্ট স্যার। সামুরা হুদা, প্রেজেন্ট স্যার। ইফতেখার তানভীর ইফতে, প্রেজেন্ট স্যার। তানজিম আহমেদ, প্রেজেন্ট স্যার। সাদিয়া বিনতে কামাল, প্রেজেন্ট স্যার। রায়াত রেজা, প্রেজেন্ট স্যার। তাসবিহা তাবাসসুম,
শেখ মোহাম্মদ তাহমিদ হুসাইন। Present, sir. ওকে, কেউ কি বাদ পড়েছে অ্যাটেন্ডেন্স থেকে? স্যার আমি সেকশন 11 থেকে ছিলাম। আচ্ছা, শিওর। সেকশন 11, এক মিনিট। হ্যাঁ, কে কে ছিল সেকশন 11 থেকে? জান্নাতুল তাহসিন। জান্নাতুল তাহসিন। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিস। নাসাবা সাইফ অদ্রি। অদ্রি, হ্যাঁ অদ্রিটাও দিলাম। আর কেউ? স্যার আমি সেকশন 12 এর স্যার। 12, ওকে, এক মিনিট। 12 থেকে কে আছে, নামটা কি? স্যার রিয়াজ আহমেদ রামিম। রিয়াজ আহমেদ রামিম, ঠিক আছে, দিলাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর কেউ বাকি আছে? বাকি না থাকলে থ্যাংক ইউ এভরিওয়ান।